অনুপ্রভা মেহেরিন। পর্ব অন্তিম, প্রথম খণ্ড। ঘুম থেকে মাত্র উঠে ফোলা মুখ নিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আন্দ্রিয়া। মেয়েটা উপুর হয়ে শুয়ে আনমনে তাকিয়ে আছে দুটি খরগোশের পানে। দুটো খরগোশের হাতে লম্বা সরু করে কাটা দুটো গাজরের পিস। ফর্সা সুন্দরী খরগোশেরা তাদের ছোট ছোট দাঁত দিয়ে কুটি কুটি করে গাজর খাচ্ছে। এই দৃশ্যটা দেখে আন্দ্রিয়ার এত ভালো লাগল, সে হাত বাড়িয়ে খরগোশগুলোকে ডাকতে তারা ছুটে এসে বিছানার সামনে বসল। একা একা খাও কেন? আমাকে দিবে। আন্দ্রিয়া খরগোশদের সাথে আনমনে কথা বলে, এরা এত সুন্দর কেন? ইচ্ছে করছে কোলে এনে আদর করতে, কিন্তু শরীরটা আজ চলছে না। নগ্ন দেহে কোন মতে চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে এক পলক তাকিয়েই কপালে হাত পড়ে যায়। বেলা 1:30 বাজে, অথচ সে মাত্র ঘুম থেকে উঠল। সবাই যে আগে বলতো একবার শ্বশুর বাড়ি যাও, গেলে বুঝতে পারবে সারা বেলায় পড়ে পড়ে ঘুমানো এই জন্মের মতো ছুটিয়ে ছাড়বে। আন্দ্রিয়ার এসব কথা বড্ড বিরক্ত লাগত। সে তো কুইন, আর কুইনদের কি কাজ মাজ নিয়ে ঝামেলা আছে? কুইনরা শুধু তাদের কর্মীদের আদেশ করবে, এই ছাড়া আর কি? অথচ আন্দ্রিয়ার কল্পনার জগৎটা ছিটকে বাস্তবতায় ধরা দিল। সে কি আর করবে? আদেশ করার আগেই স্বয়ং কিং তার জন্য খাবার নিয়ে প্রস্তুত। এতটা ভালোবাসা, আহ্লাদ সত্যিই কি সে পাওয়ার যোগ্য? আনমনে ভাবতে ভাবতে ঝর্ণার পানি ছাড়তে পানির ফোঁটা যখনই গায়ে লাগলো, তৎক্ষণাৎ আহ শব্দে আহাজারি করল। এডুইনের ভালোবাসা নামক আঘাতগুলো কেমন জলের ছোঁয়া পেয়ে জ্বালা করছে। আন্দ্রিয়া আয়নার সামনে দাঁড়ালো। গলায় ঘাড়ে রক্তের জমাট বাঁধা ছোপ ছোপ দাগ, সেই সাথে গাল দুটো রেহাই পায়নি। লজ্জায় দ্রুত আয়নার থেকে সরে দাঁড়ালো সে। এই এডুইন দিন দিন লাগামহীন ঘোড়ার মতো ছুটছে, একে বন্দি করা দরকার। আন্দ্রিয়া মনে মনে একটি ছক কষল। এডুইনকে জব্দ করার একটি পরিকল্পনা মুহূর্তে সে করে ফেলেছে। আসমানি রঙের একটি ফ্রক পরে আন্দ্রিয়া ভেজা চুল নিয়েই নিচে নামলো। হাতে তোলায় নিয়ে এডুইনকে খুঁজছে সে। চুলের পানি বেশ ভালোভাবেই ঝেড়েছে, তারপরেও লম্বা চুলে একা কুলিয়ে উঠে না। বাসায় তো হেয়ার ড্রায়ার ছিল, এখানে তাও নেই। কোন মতে চুল মুছতে পারে এই যা? এডুইন কিচেনে মনোযোগ দিয়ে কিছু একটা করছে। আন্দ্রিয়া গিয়েই পেছনে থেকে জড়িয়ে ধরল এডুইনকে। কুইন ঘুম ভেঙে গেল। আরেকটু ঘুমাতে। ইসস, কি সুন্দর কথা, আরেকটু ঘুমাতে। ওই বাড়িতে মামিরা তো 10টা বাজলেই বকাবকি শুরু, আর এখানে এডুইন তাকে আরো ঘুমাতে বলছে। ভাগ্যিস ভারী সংসার শ্বশুর বাড়ি সে পায়নি, তাহলে মামিরা যে বলতো সকাল 7টা থেকে কাজে লেগে যেতে হবে, এমন হলে কি করে মানিয়ে উঠত আন্দ্রিয়া। নাকে এসে ধাক্কা লাগলো বিরিয়ানির ঘ্রাণ। আন্দ্রিয়া এডুইনকে ছেড়ে হাঁড়িতে তাকালো। এডুইনের বিরিয়ানি রান্না শেষ পর্যায়ে। আপনি বিরিয়ানি করেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। কি সব পুষ্টিকর খাবারের নাম করে চংভং খেতে দেন, এসব আমার মোটেও ভালো লাগে না। ওসব হেলদি কুইন, মাঝে মাঝে বিরিয়ানি খেতেই পারো, সমস্যা নাই। এডুইন হাতের তোয়ালে নিয়ে আন্দ্রিয়ার চুল মুছতে লাগলো। যখনই চোখে পড়ল গালের দাগগুলো, তখনই আলতো হাতে দাগগুলো ছুঁয়ে দিল। ব্যথা লাগছে কুইন? লাগছে তো। এডুইন আন্দ্রিয়ার গলায় ঘাড়ে হাত বুলিয়ে দিল। এডুইনের ভালোবাসার চিহ্নগুলো মারাত্মক পর্যায়ে চলে গেছে, এতটা বাড়াবাড়ি না করলে হতো না। এডুইন নিজেকে নিজেই গালি দিল। আলতো ঠোঁটে চুমু খেল আন্দ্রিয়ার ঠোঁটে। মেয়েটার ঠোঁটের কোনায় কালচে দাগ পড়েছে। ব্যথা করছে? ওখানে বসো, বরফ আনছি। আন্দ্রিয়া বসল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। এডুইনকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। চটজলদি হাতে বরফ এনে আন্দ্রিয়ার গলায় গালে লাগাতে ব্যস্ত হয়ে পড়ল এডুইন। এখন লাগিয়ে দিচ্ছেন, পরে তো আবার ঠিকই আঘাত করবেন। করব না কুইন, এগুলো আঘাত নয়, ভালোবাসা, বুঝলে না? আগে তো ভালোবাসিনি, ধারণা নেই। এডুইন আন্দ্রিয়াকে কিছু বলার জন্য উদ্যত হতে চোখ পড়ল সোফায় শুয়ে থাকা মাফিন আর নাটের দিকে।
এডুইন তাজ্জব বনে তাদের দিকে তাকিয়ে নাট মাফিনের গলায় গালে জিওভোবার সাহায্যে আদর করছে তাদের রোমান্টিক মুহূর্তটা দেখে এডুইন বেশ বিব্রত হল। এডুইনের চাহনি অনুসরণ করে আন্দ্রিয়া পেছনে তাকাতে দেখতে পেল মাফিন আর নাটের কাণ্ড। আন্দ্রিয়া আচমকা হেসে উঠল, হাসতে হাসতে এডুইনের পা জড়িয়ে বসে পড়ল সে। যেমন গুরু তেমন তার শিষ্য, এটা আমি কি দেখলাম এডুইন? অবুঝ প্রাণীগুলো আপনাকে দেখে দেখে রোমাঞ্চ শিখে ফেলেছে। এডুইন আন্দ্রিয়ার হাসিতে ঠোঁট বাঁকিয়ে এগিয়ে গেল মাফিনের দিকে। এডুইন নাটের ঘাড় ধরে টেনে তুলল মাফিনের উপর থেকে, সঙ্গে সঙ্গে মিয়াও মিয়াও শব্দে চেঁচিয়ে উঠল নাট। আমার খেয়ে আমার পরে আমার সামনে রোমাঞ্চ, একটু লজ্জা শরম কি নেই তোমাদের? মিয়াও মিয়াও, চুপ কর, এসব আড়ালে গিয়ে করতে হয়, আমার সামনে করবে না। মিয়াও মিয়াও মিয়াও, সভ্য হবে কবে? অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন। আর মাফিন, তোমাকে বলছি সুযোগ পেয়েছি টপটাং, একটু তো লজ্জা রাখো নিজের। মাফিন উঠে এক দৌড়ে পালালো। এডুইন ছেড়ে দিল নাটকে। নাট অতি দ্রুত পিছু নিল মাফিনের। হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে বসে আছে সাবা। তার সম্মুখে আছেন 5 জন শিক্ষক। সাবা আন্দ্রিয়ার বন্ধু, সে ঢাকাতেই থাকে। আন্দ্রিয়া মূলত ঢাকায় এসে তাদের বাসায় থাকার কথা ছিল, কিন্তু ঢাকায় এসেই মেয়েটা নিখোঁজ, কি অদ্ভুত সমীকরণ। সাবা আজ মার্ভেলাসে এসেছে গানের ক্লাসে জয়েন হতে, ইতোমধ্যে তার ভর্তি কার্যক্রম সব শেষ। গানের শিক্ষক ব্রিক সাবার সব কাজ সম্পূর্ণ করে নিজের ক্লাসে চলে গেলেন। এলফ্রেড সাবার পানে তাকিয়ে বলেন, আন্দ্রিয়া বন্ধু হিসেবে কেমন? ভালো। সে একটু অন্যরকম, মানে নিজে যা বুঝেছে বা নিজের যা ইচ্ছা তাই করে। সে সবসময় নিজেকে আগে প্রাধান্য দেয়। যেদিন নিখোঁজ হলো সেদিন রাতে তোমার সাথে ওর যোগাযোগ হয়েছে। হ্যাঁ, বাস থেকে নেমে বলল পৌঁছে গেছে। এরপর যতবার তাকে ফোন করলাম পাওয়া গেল না। গ্রেস সাবাকে কিছুক্ষণ পরখ করে বলেন, ওর চাচা চাচিরা কেমন? মানে ওর প্রতি তাদের আচরণ কেমন? ওর চাচা চাচি ওকে ভীষণ আদর করেন। আন্দ্রিয়া নিজের মতো করেই চলে। যেমন মার্ভেলাসে ভর্তি হওয়ার ভূত চেপেছে, সে ভর্তি হয়েছে আবার কয়েকদিন আগে, মানে নিখোঁজ হওয়ার আগের সপ্তাহে একটা নাচের স্কুলেও ভর্তি হয়েছে। যখন যা মন চায় সে সেটাই করে। এক কথায় তার জীবনে ধরা বাঁধার কিছু নেই। ডেরিক কফি শেষ করে গলা ঝেড়ে বলেন, যা হয়েছে তা নিয়ে আর কথা বাড়ানো কি খুব বেশি জরুরি? এসব টপিক বাদ দাও মামনি, তুমি বরং তোমার ক্লাসে মনোযোগ দাও। যার যাওয়ার সে গিয়েছে। ডেরিকের এমন মন্তব্যে মার্টিন সহ বাকিরা ভীষণ বিরক্ত হল। একটা মেয়ের মৃত্যুতে এই ডেরিকের বিন্দু মাত্র শোক নেই। অদ্ভুত। হঠাৎ সাবা চমকে বলে, আন্দ্রিয়া ঢাকায় আসার ব্যাপারে আপনাদের মধ্যে একজন শিক্ষক বেশ ভালো করেই জানত সে যে ঢাকায় আসছে। তাছাড়া আন্দ্রিয়াকে ভীষণ সাপোর্ট করেছে। এক কথায় তার সহযোগিতায় আন্দ্রিয়া ঢাকায় আসার অনেকটা সাহস পেয়েছে। মুহূর্ত সবাই নড়ে চড়ে বসল। মার্ভেলাসের কোন শিক্ষক আন্দ্রিয়াকে সাহায্য করবে? ডেরিক মার্টিন আন্দ্রিয়ার ক্লাস পায়, এই ছাড়া আর কেউ তার ক্লাস পায় না। গ্রেস ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। মার্ভেলাসের শিক্ষক? কে সে? নাম তো আমি জানি না। আমি চিনি না, তবে আন্দ্রিয়া তাকে ডিয়ার স্যার বলেই ডাকত। মার্টিন ভ্রু কুঁচকে ফেলল, ভীষণ অবাক কণ্ঠে বলল, ডিয়ার স্যার? জি, সে ডিয়ার স্যার বলেই ডাকে। উপস্থিত 4 জন স্যারে হাব ভাব 4 রকমের। এই প্রতিষ্ঠানের এক বিন্দু পরিমাণ কোন কথা বা বিষয় একে অপরকে জানানো হয় তাহলে মার্টিন কিংবা ডেরিক কেউ তো বলেনি আন্দ্রিয়া ঢাকায় আসার ব্যাপারটা তারা জানত। তারা এই কথা কেন আড়াল করল? সাবা গ্রেসের দিকে তাকিয়ে পুনরায় বলে, আন্দ্রিয়ার সাথে গ্রেস স্যার আপনার তো ভীষণ ভালো সম্পর্ক ছিল, তাই না? সে তো পেইন্টিং ক্লাসে ভর্তি হবে বলেও জানিয়েছিল। এ মানে তুমি? গ্রেস কিছু বলার আগেই ডেরিক বিরক্ত কণ্ঠে বলে, সাবা তোমার কাজ শেষ মামনি, তুমি যাও, আমাদের ক্লাস আছে।
কাল যথা সময়ে চলে আসবে। সাবা আর দাঁড়ালো না, সবার কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল সে। এই মেয়েটা যাওয়ার আগে সবার মনে গেঁথে গেছে সন্দেহের বীজ। সেই ডিয়ার স্যারটাকে সত্যিই সে কোন মার্ভেলাসের শিক্ষক, নাকি মার্ভেলাসের সাথে তার কোন যোগসূত্র আছে, নাকি আন্দ্রিয়া সাবার কাছে মিথ্যা গল্প বলেছে? ডেরিকের ঘামাক্ত মুখখানি দেখে মার্টিন বলে, ডেরিক, আপনি এই সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ চাই, প্লিজ এসব বন্ধ করুন। আন্দ্রিয়ার মৃত্যু নিয়ে আর কোন চাঞ্চল্য সৃষ্টি করবেন না। একটা মেয়ে মারা গেল, তাও কি না রহস্য নিয়ে, সেই সত্যটা আমরা খুঁজে দেখব না? শুরুতে আরেকটা মেয়ে নিখোঁজ হয়েছে, তার তো লাশও পাওয়া গেল না, সেও আমাদের প্রতিষ্ঠানের। মার্টিনের মতামতকে গুরুত্ব দিলেন না গ্রেস, তিনি তাচ্ছিল্য হেসে বলেন, আন্দ্রিয়ার কেস তার ফ্যামিলি তুলে দিয়েছে, আমরা বাইরের কেউ হয়ে এত মাথা ব্যথা না দেখানোই ভালো। আমি চাই এসব এবার ক্লোজ হোক। সবাই একমত পোষণ করলেন। আন্দ্রিয়ার মৃত্যু সবার মাঝে জটিলতা বাড়িয়ে দিচ্ছে, কি অদ্ভুত পরিস্থিতি। রাত বাড়ল, এডুইন বিছানা গুছিয়ে আন্দ্রিয়াকে ডাকলো ঘুমাতে, অথচ আন্দ্রিয়া অন্য কক্ষে ইতোমধ্যে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়েছে। সে আজ থাকবে না, কিছুতেই এডুইনের সাথে ঘুমাবে না। এডুইন আন্দ্রিয়াকে না পেয়ে পাশের কক্ষে যেতেই দেখতে পেল আন্দ্রিয়া শুয়ে আছে। তুমি এখানে কেন? আমি আজ এখানেই ঘুমাবো এডুইন। আপনি ওই রুমে ঘুমাবেন? কিন্তু কেন? সব সময় মন মানসিকতা এক থাকে না। আজ আমরা আলাদা ঘুমাই, প্লিজ আপনি যান অন্য রুমে। তোমার খারাপ লাগলে ওকে ফাইন, আমি তো জোরাজোরি করছি না। তুমি ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দেব, কিন্তু আলাদা রুমে ঘুমাতে বলবে না, আমি পারবো না। আন্দ্রিয়া ঠোঁট চেপে হাসল, সে তো চায় এডুইনকে জব্দ করতে। আজ এডুইনকে একা ঘুমাতে বাধ্য করবে যে করেই হোক। এডুইন প্লিজ, ওয়াইফের কথার গুরুত্ব দিতেই হয়, তবেই ভালোবাসা বাড়বে। লাগবে না ভালোবাসা বাড়ানো, যা আছে যথেষ্ট। আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। এবার বলো, তুমি যাবে না? না, সত্যিই যাবে না? না। আন্দ্রিয়া, মেরি, মাই কুইন, ভালোবেসে ডাকছি, চলো। এডুইন প্লিজ আপনি যান, আমাকে একা থাকতে দিন। একা থাকবে? হুম, ঠিক আছে থাকো, আমি বিরক্ত করব না। এডুইন মুখটা কেমন বিষণ্ণ করে চলো গেল। আন্দ্রিয়া বিজয়ের হাসি হাসল। আন্দ্রিয়া, মেরি, এডুইন উইলসকে জব্দ করেছে, এবার থাকো তুমি একা একা। আন্দ্রিয়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। তবে একটু পরেই আগমন ঘটে এডুইনের। এডুইনের কোলে বিশাল আকৃতির একটি পাইথন সাপ। সাপটি আন্দ্রিয়ার থেকেও বড়। বাদামি রঙের সাপটা এডুইন আন্দ্রিয়ার পাশে রেখে দিল। সাপটাও মাথা তুলে আন্দ্রিয়ার দিকে তাকালো। মুহূর্তে চেঁচিয়ে উঠল আন্দ্রিয়া, তার চিৎকারে প্যালেসের ঘুমন্ত পাখিরা উড়াউড়ি শুরু করেছে। নিস্তব্ধ পরিবেশে আন্দ্রিয়ার চিৎকার প্যালেসের প্রতিটা কোণায় বাড়ি লাগছে। আন্দ্রিয়া ছুটে এসে এডুইনকে জড়িয়ে ধরে। এডুইন আমোদে বলল, একা থাকবে কেন? পাইথন তোমার সাথে থাকুক, তাই ওকে পাহারাদার হিসেবে আনলাম। আন্দ্রিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। এডুইন আন্দ্রিয়াকে টেনে পাইথনের পাশে বসালো এবং তার ঘাড়ে তুলে দিল প্রকাণ্ড সাপটি। সাপ নিয়ে সবারই মনে ভয় আছে। ছোট খাটো সাপ দেখলে যেখানে সারা শরীর শিউরে উঠে, সেখানে এত বিশাল সাপের সংস্পর্শে এসে আতঙ্কে আন্দ্রিয়া ইতোমধ্যে চেতনা হারিয়ে ছিটকে পড়েছে। এডুইন দ্রুত হাতে পাইথনকে সরিয়ে আন্দ্রিয়াকে কোলে তুলে নেয়। আন্দ্রিয়ার কপালে গালে চুমু খেয়ে বলে, আন্দ্রিয়া, মেরি, মাই কুইন, অল্পতে দম ফুরিয়ে গেল কেন? মনে রাখবে, কিং ইজ কিং, ওকে? এডুইন বেকনিতে বসে আছে, হাতে কফির মগ। বড্ড বেশি ঘুম আসছে, তবে আজ ঘুমানো যাবে না, গুরুত্বপূর্ণ মিটিং আছে। আন্দ্রিয়ার জ্ঞান ফিরেনি। এডুইন অবশ্য জ্ঞান ফেরানোর চেষ্টাও করেনি। পাইথন সাপটা আন্দ্রিয়া এর আগে দেখেনি, মূলত এডুইন তাকে দেখায়নি, তবে আজ সুযোগ মতো আন্দ্রিয়াকে কবজা করা গেছে। এডুইনের ফোন বেজে উঠল, মিটিং সময় হয়ে এসেছে। চুপচাপ ল্যাপটপ হাতে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল।
এই কক্ষে আন্দ্রিয়া আছে। ঘুম ভেঙে যদি এডুইনকে কথা বলা অবস্থায় দেখে তবে হাজারটা প্রশ্ন ছুড়বে। ল্যাপটপের স্ক্রিনে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল মুখের অধিকারী একটি ছেলেকে। এক ঝলক দেখলেই যে কোন মেয়ে নির্ঘাত ফিদা হবে। এই হাস্যোজ্জ্বল সুন্দর ছেলেটাই সবচেয়ে অসুন্দর কাজ করে বেড়ায়। ছেলেটার বয়স কত হবে? 26 কি 27? এডুইন এই ছেলেটার বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারে না। ছেলেটির নাম নিয়ন। নিয়ন রাশিয়ায় থাকে। নিয়নের সাথে এডুইন ইংরেজিতেই কথা বলতে অভ্যস্ত। অবশ্য এডুইন রাশিয়ান ভাষায় টুকটাক কথা বলতে পারে। নিয়ন, তোমাকে আজ বেশ সুন্দর লাগছে। এই রূপের রহস্য কি? নিয়ন চমৎকার হাসল। তুমি বলো, আমি কেন খুশি? মার্ডার করেছ। এভাবে বলো না। অন্যভাবে কি বলা যায় না? ওকে ওকে। জনাব নিয়ন, আপনি কি আপনার প্রজেক্ট সাবমিট করেছেন? ইয়েস, ইউ আর রাইট। এই কাজ শেষ করে স্নান শেষে তোমার সাথে আড্ডায় বসলাম। তবে জানো, আজ দারুণ একটা অফার এসেছে। তাই নাকি? ইয়েস। মোটা অঙ্কের রুবল রাশিয়ান মুদ্রা পেতে চলেছি। আর আমি মোটা অঙ্কের ডলার। গ্রেট ব্রো। মাস পেরিয়ে যাচ্ছে, তুমি আসবে না? আসবো। তা তোমার কাজটা কি? ওয়েল, তা নিয়েই কথা বলতে এসেছি। একসাথে 3 ভাইকে মার্ডার করতে হবে, তবে কাজটা যতটা সোজা ভাবছো ততটা না। মার্ডার করলে ঝামেলা শেষ। ওদের এত সহজে মারা যাবে না, একটু একটু করে শেষ করতে হবে। 3 জনকে কি একসাথেই? হুম, একসাথে বন্দি করতে হবে। যা হবে সব একসাথে। কিন্তু আমি বুঝতে পারছি না একদিনে 3 জনকে আমি কিভাবে বন্দি করব। ওরা 3 জন রাশিয়ার 3 শহরে থাকে। এদের মারার কারণ কি? আমি জানি না। কাজ হাতে পেয়েছি, ব্যাস এইটুকুই। তবে এখনো কনফার্ম করিনি। তুমি আমাকে আগে বুদ্ধি দাও, আমি কি করব। এই মাসে না করলে নয়। না মানে আজকেই একটা মার্ডার করলে আগে সেসবের বাতাস উল্টা দিকে বইতে দাও। তা ঠিক বলেছ, তবে আমার মনে হয় তুমি আসো, কাজটা আমরা একসাথে করব। যা পাবো 50-50। আই নো দ্যাট। রেখে রেখে মারায় তুমি ভালোই এক্সপার্ট। এডুইন অপ্রস্তুত হাসল। এই মুহূর্তে সে দেশের বাইরে যাওয়ার পরিস্থিতিতে নেই। মাথায় রাখতে হবে সে এখন একা নেই। তার জীবন জুড়ে আন্দ্রিয়া মেরি বিস্তার লাভ করেছে। নিয়ন, আমার দেশের বাইরে যাওয়া এই মুহূর্তে সম্ভব না। এডুইন, কতবার বলেছি আমার সাথে ডিল কর। একটা ডিলেও কেন রাজি হও না? দেশ ছাড়ো, এখানে আসো। তোমার জন্য অন্ধকার জগতের রাজ্য অপেক্ষা করছে। তুমি কি রাজা হতে চাও না? নিয়ন, বেশি কিছু পেতে চাই না। যা আছে যথেষ্ট। তবে আমি তোমাকে সাহায্য করব, তবে সশরীরে নয়, বুদ্ধি দিয়ে। তাতেও আমার চলবে। আমি তাহলে ডিলটা ফাইনাল করব। অবশ্যই। আমি আছি তোমার সাথে। এখন রাখছি তবে। আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আর কতকাল লিভ ইনে থাকবে? বিয়েটা করে নাও। তুমি তো তাতেও নেই। মাঝে মাঝে আমার সন্দেহ হয় এডুইন, তুমি সত্যিই কি সিঙ্গেল? না আছে গার্লফ্রেন্ড, না আছে ওয়াইফ, এভাবে কি থাকা যায়? বয়স কমছে না বাড়ছে। তুমি এবার একটু নিজেকে নিয়ে ভাবো। এডুইন হো হো করে হেসে উঠল। 2 হাত দুদিকে প্রশস্ত করে হাই তুলে বলে, আমি সাম্প্রতিক বিয়ে করেছি নিয়ন। হোয়াট দা? তুমি আমাকে একবার জানালেও না। জানাতে ইচ্ছে হয়নি। সে আমার জীবনের শুদ্ধতম স্থানে আছে, তাই তাকে সবকিছুতে টানতে চাই না। এভাবে বলবে না। এডুইন, আমি তোমাকে ভাইয়ের স্থানে দিয়েছি, সেখানে এতটা গুরুত্বপূর্ণ কথা কেন বললে না? এখন তো শুনতে পেলে। হুম। তোমার ওয়াইফের ছবি দাও। কখনো না। তুমি দেখে কি করবে? আমার জিনিস আমাকে দেখতে দাও। ফোন রাখছি। নিয়ন ফোন রাখলো। ছেলেটা কি কষ্ট পেয়েছে তাতে এডুইনের কিছুই যায় আসে না। এডুইন আন্দ্রিয়াকে সবার সামনে আনতে চায় না। আন্দ্রিয়া মূল্যবান সম্পদ, তাকে অবশ্যই আড়ালে রাখতে হবে। এডুইনের চোখ ভেঙে আসছে ঘুমে।
আন্দ্রিয়া পিটপিট চোখে তাকিয়ে আছে। এডুইনকে কাছে না পেয়ে খুব বেশি ঘাবড়ায়নি সে, কেননা এডুইনের প্রতি জমেছে অভিমান। আন্দ্রিয়ার চোখ দেখে এডুইন বিস্তার হেসে পাশে শুয়ে পড়ল। কেমন লাগছে কুইন? যেমন খুশি তেমন। মানে? আপনি সরুন আমার সামনে থেকে। রেগে আছো কেন? এডুইন, আপনি যা করেছেন আমি কখনো ভুলব না। এভাবে আপনি আমাকে ভয় দেখালেন। ওটা সাপ নাকি দৈত্য? এডুইন, আপনি নিজে মানুষ তো? সত্যি বলবো, আমি আসলে মানুষ না, আমি এক দুষ্টু আত্মা। দেখছো না এখানে একা থাকি, কোন স্বাভাবিক মানুষ কি এখানে একা থাকতে পারবে, তাও কি না এই গহীন জঙ্গলে? আন্দ্রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে উল্টো দিক ঘুরে শুয়ে পড়ল। আন্দ্রিয়ার কোন প্রতিক্রিয়া না পেয়ে এডুইন নিজেই ঘাবড়ে গেল। কুইন, কি হয়েছে? এডুইন, আপনি আমাকে ভয় দেখিয়ে কলিজাটা এইটুকুনি করে দিয়েছেন, এর বেশি ভয় দেখাবেন না। এডুইন আন্দ্রিয়াকে টেনে এনে বুকে জোরাল। মেয়েটা চোখে পানি। ঈশস একটু বেশি ভয় পেয়েছে। কাঁদছো কেন? আর ভয় দেখাবো না। এই রে, কাঁদে না। আন্দ্রিয়া চুপচাপ এডুইনের বুকে নিজেকে গুটিয়ে নিল, কেমন যেন ভয় ভয় লাগছে। এডুইন আন্দ্রিয়ার ভয় দূর করতে কত রকম গল্প শোনায়, কত মজার মজার কথা বলে, কিন্তু মেয়েটার মন ঘুরছে না। নিজের কাজে নিজেই চরম বিরক্ত হলো এডুইন। মেয়েটাকে ভয় দেখানো বোধহয় উচিত হলো না। এডুইন, হুম, আমরা কি বাড়ি যাব না? মানে বিয়ের অনেকটা দিন হলো, এবার তো আমাদের সবাইকে সবটা জানাতে হবে। এডুইনের বুকটা ধক করে উঠল। আন্দ্রিয়া, একবার এই প্যালেসের বাইরে গেলে এত সুন্দর সম্পর্কের ইতি ঘটবে। না, ইতি ঘটবে বলে বলা যায় না, তবে সম্পর্কের এই মেলবন্ধনে আঘাত আসবে। তার ঠান্ডা মেজাজটা মুহূর্তে গরম হয়ে গেল, নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এডুইন চুপচাপ উঠে দাঁড়ালো। আন্দ্রিয়ার জন্য পানি নেওয়ার উচিলায় কাচের গ্লাসটা চেপে ধরে টেবিলের সাথে প্রহার করল। কাঁচ ভাঙার শব্দে আন্দ্রিয়া ঘুরে তাকালো। এডুইনের হাতে রক্ত দেখে চমকে গেল সে। এডুইন, হাত কাটলো কি করে? জানি না, হঠাৎ হাত থেকে পড়ে গেল। আন্দ্রিয়ার তাড়াহুড়ো বেড়ে গেল। মেয়েটার মাথায় ধরছে না, সে কি করবে? এডুইনের হাতের কাটা স্থানে কয়েকটা কাচের টুকরো গেঁথে আছে। আন্দ্রিয়া উপায়ন্তর না পেয়ে এডুইনের হাত নিজের জামা দিয়েই চেপে ধরল। তার চোখের কোণে অশ্রু জমেছে। ব্যথা করছে তাই না? আন্দ্রিয়ার গলা কাঁপছে, সব কেমন হাওয়ায় দুলছে, মাথাটা ভন ভন করছে। এডুইনের এত বড় আঘাত তার কিছুতেই সহ্য হলো না। আন্দ্রিয়ার এতটা ব্যতিব্যস্ত ভাব দেখে এডুইন বেশ খুশি হলো। আলতো হাতে ছুঁয়ে দিল আন্দ্রিয়ার গাল। তুমি শুধু আমায় নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে? আন্দ্রিয়া, মেরি মাই কুইন কিংকে ছেড়ে যাওয়ার সাহস করো না। মানে? আন্দ্রিয়া অবাক কণ্ঠে শুধায়, অথচ এডুইন রক্তাক্ত হাতে আন্দ্রিয়ার বাকি গাল ছুঁয়ে ঠোঁটে ঠোঁট মেশায়। এডুইনের রক্তে রাঙা হয় আন্দ্রিয়া নিজেও। সে নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করলেও এডুইন কিছুতেই আন্দ্রিয়াকে ছাড়ে না। এডুইনের প্রতিটা স্পর্শে আন্দ্রিয়া অনুভব করে কেমন যেন রাগ মিশে আছে এই ছোঁয়ায়। মালিহা ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে পাপেটের পানে। সে ভাবতেও পারছে না এই মানুষটা একটা সাইকো। এত ভদ্র লেবাসধারী ব্যক্তি কি না সাইকো? পাপেট চুপচাপ তাকিয়ে আছে মালিহার পানে। সে বুঝতে পারছে না মেয়েটা তাকে দেখে অদ্ভুত রকম আচরণ কেন করছে। পাপেট ভারী বিরক্ত হলো। আজ সারাদিন সে অবসর মালিহা নামক উটকো ঝামেলাটাকে এক্ষুনি বিদায় করতে হবে। না, পাতালপুরি থেকে বিদায় নয়, এই পৃথিবী থেকে বিদায় করতে হবে। যে ব্যক্তি একবার পাপেটকে দেখবে সেই ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত। যেহেতু মালিহা পাপেটকে দেখেছে, তাই মালিহার ভাগ্যটাও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আপনি সাইকো। আমি আপনাকে কত ভালো জানতাম, আর আপনি একটা শয়তান। পাপেটের ভ্রু কুচক ফেলল। আশ্চর্য, এই মেয়েটা তাকে চেনে। কই, সে তো চিনে না। অবশ্য পাপেট চিনবে কি করে? পাপেট তো নিজেকেই ভালোভাবে চেনে না। আজ যা করে কাল তা এলোমেলো করে ফেলে।
যাই হোক, মালিহার পেট থেকে কথা বের করা জরুরি। আমি শয়তান। তুমি খুব ভালো। আপনি এমন কেন করছেন? আপনাকে কতটা ভরসা করতাম, আর আপনি? দয়া করুন, আমায় দয়া করে ছেড়ে দিন। আমি দয়া করতে জানি না। আপনি এমন কথা বলবেন না, বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। বিশ্বাস তাও তোমাকে? তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে ঠকে গেল, আর আমি কে? মালিহা চমকে গেল, উনি এসব জানেন কি করে? কি অদ্ভুত সমীকরণে আটকে গেল মালিহা। তোমাকে এভাবে মারা উচিত হবে না, তাই না? একটু একটু করে মারলে শান্তি পাবো। পাপেট মালিহার হাত চেপে ধরল এবং ডান হাতে তুলে নিল ভারী ওয়াল কাটার। চোখের পলকে মালিহার আঙুলগুলো ওয়াল কাটার দিয়ে কেটে ফেলল পাপেট। মালিহার চিৎকারে ভারী হয়ে উঠল পাতালপুরি, তবে এতে কিছু যায় আসে না। পাপেটের মেয়েটা যত বেশি কষ্ট পাবে, পাপেটের ঠিক ততটাই আনন্দ হবে। বাম হাতের একটি আঙুলও অবশিষ্ট নেই, টপ টপ করে ঝরছে রক্ত। পাপেটের সারা শরীরে মুখে রক্তের ছিটা। হাতের মেশিন ফেলে কেমন করে যেন সে হাসল। মালিহা ইতোমধ্যে জ্ঞান হারিয়েছে, এত যন্ত্রণা কি সহ্য করা যায়? পাপেট উঠে আড়মোড়া ভেঙে বলে, আজ এইটুকুই বাকি, কাজ না হয় পরেই করব। এই নোংরাটাকে এত সহজে মারা কি ঠিক হবে? একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারা যাক, কি তাই না? আন্দ্রিয়ার চোখে কোণে পানি জমে আছে, মেয়েটা ঘুমের মাঝেই কাঁদছে। এডুইনের ঘাড় চেপে বসে আছে ম্যাকাও পাখিটি। সকালে রীতি জানিয়ে দুপুর এসেছে, আন্দ্রিয়া এখনো ঘুমে। এডুইন আন্দ্রিয়াকে তুলতে এসে দেখতে পেল মেয়েটা কাঁদছে। কিন্তু কেন? স্বপ্নে কি খুব খারাপ কিছু দেখছে, নাকি অন্য ব্যাপার স্যাপার? এডুইন বৃদ্ধা আঙুলের সাহায্যে মুছে দিল আন্দ্রিয়ার চোখের জল। এডুইন তার পাশে বসে, অথচ আন্দ্রিয়া অনুভব করছে শালোমি তার চোখের জল মুছে দিচ্ছে। আন্দ্রিয়া তার চিরপরিচিত বেলকনির কোণায় বসে কাঁদছে। তাকে দুঃখ দিয়েছে কে? আন্দ্রিয়াকে দুঃখ দেওয়া মানুষের অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের বড্ড অভাব। আন্দ্রিয়া যখন একা ছিল, তাকে দেখতে যতটা হাসি খুশি ছটফটে ছিল, অথচ তার ভেতরটা ততটাই বিষাদ বিষণ্ণতায় ঘেরা। বাবা মায়ের মৃত্যুতে আন্দ্রিয়াকে এই পর্যন্ত যতটা খোঁটা শুনতে হয়েছে, মাঝে মাঝে তার মনে হয় আদৌ কি সে তার মা বাবাকে মেরেছে। ঈশ্বর যাকে নেওয়ার জন্য ডাক দিয়েছে সে চলে গেছে, এখানে রক্তে মাংসে মানুষের কি হাত? এই যে এই দুঃখ, যন্ত্রণা, একাকিত্ব, এসব থেকে রেহাই পাওয়ার জন্যই আন্দ্রিয়ার মনে এক কাল্পনিক জগৎ গড়ে ওঠে। একটা সময় আয়নায় দাঁড়িয়ে নিজের সাথে নিজের বকবক করত, মনে হতো সে কার সাথে যেন কথা বলছে। ধীরে ধীরে তার কল্পনার জগৎটার প্রসার বাড়ল। নিজের রাজ্য, হাজার পরীর মাঝে সবচেয়ে কাছের পরী শালোমিকে নিয়েই আন্দ্রিয়ার কাল্পনিক জীবনটা। এই কাল্পনিক জীবনের মূলত যাকে নিয়ে অপেক্ষায় ছিল সেই ব্যক্তি এসেছে, এডুইন উইলসন এসেছে। আন্দ্রিয়ার হাজার খানেক যন্ত্রণা আজ স্বপ্নের দেশে ধরা দিয়েছে। পুরনো অতীত স্বপ্নে এসে ফালাফালা করে দিচ্ছে তার অন্তর। ঠিক সেই জন্যই মেয়েটা ঘুমের ঘোরেও কাঁদছে। এডুইন আন্দ্রিয়ার হাতে হাত রাখল। মুহূর্তে আন্দ্রিয়া ঘুমন্ত অবস্থায় চেপে ধরল এডুইনের হাত। এডুইন ভারী অবাক হল। ঘুমের মাঝেই আন্দ্রিয়ার ঠোঁটের কোণে আচমকা হাসি ফুটে উঠল। এডুইন ঠিক বুঝতে পারছে না আন্দ্রিয়া মেরির ঘুমন্ত অবস্থায় হাবভাবের এত পরিবর্তন কেন হচ্ছে। কুইন চমকে চোখ খুলে তাকালো। আন্দ্রিয়া, তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়েছে। এডুইনের পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে পুনরায় চোখের বন্ধ করল। কুইন, তুমি ঠিক আছো? এডুইন, আপনি কখন এলেন? মানে আমি ঘামিয়ে গেছি, ফ্যানটার স্পিড বাড়ান। এডুইন ফ্যানের স্পিড বাড়াল। আন্দ্রিয়া ঘেমে নিয়ে একাকার অবস্থা, অথচ তার উদাম শরীরে পাতলা কাঁথা। আজ ঝরঝরে বৃষ্টি নেমেছে, বাইরে বইছে সনসন ঠান্ডা বাতাস। এডুইন অবাক না হয়ে পারে না, আন্দ্রিয়া এর মাঝেও ঘামছে। স্বপ্নে কি দেখেছ তুমি? আন্দ্রিয়া সচকিত হল। বহুদিন পর সে স্বপ্ন দেখেছে, তবে স্বপ্নটা অনেক করুণ স্বপ্ন।
সেই বিষাদ স্বপ্নের মাঝে তার কিং এসে ছুঁয়ে দিয়েছে, এর থেকে সুখের আর কি হতে পারে। আন্দ্রিয়া উঠে বসার চেষ্টা করল। এডুইনের কাঁধে ম্যাকাও পাখিটির মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে একটু ছুঁয়ে দিন এডুইন, আপনার ছোঁয়া আমার শান্তি ফিরিয়ে দেয়। এডুইন টেনে কাছে আনলো আন্দ্রিয়াকে, অতি আদরে জড়িয়ে ধরল শক্ত হাতের বন্ধনীতে। আন্দ্রিয়া এডুইনের ঘাড়ে মাথা রেখে চুপ করে রয়। কি শান্তি, কি সুখ! অচেনা অজানা হঠাৎ হৃদয়ে আসা এক সুখের সম্পর্কের নাম স্বামী স্ত্রীর সম্পর্ক। আন্দ্রিয়া, কি হয়েছে আমাকে বলো। কিছুই হয়নি এডুইন, আপনি আছেন না, আমার কি হবে? এডুইন বুঝতে পারল আন্দ্রিয়ার নিশ্চয়ই কিছু হয়েছে, নাকি খারাপ স্বপ্ন দেখেছে। এডুইন আন্দ্রিয়ার অতীত নিয়ে জানতে চায় না, সে তো নিজের অতীত নিয়েই এখন ভুলার অবস্থায়, সেখানে আন্দ্রিয়ার অতীতও নিয়ে ভাবতে চায় না সে। আন্দ্রিয়া তার ভবিষ্যৎ জীবন নিয়ে সুখী থাকুক, এইটুকুই নিশ্চিত করতে চায় এডুইন। আন্দ্রিয়ার মন ভালো নেই, মেয়েটার মন ভালো করার দায়িত্ব নিয়েছে এডুইন, তাই তাকে নিয়ে আজ বেরিয়ে পড়েছে জঙ্গলে। তারা কি একা? একদমই না, সাথে চলছে এডুইনের ঘোড়া। জঙ্গলের ছোট ছোট কাঠবিড়ালগুলো এডুইনকে দেখে তার পিছু পিছু আসছে। এডুইন শীষ বাজিয়ে কাছে ডাকছে এবং হাতে দিয়ে দিচ্ছে টুকরো করা গাজর। কয়েকটি বানর এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে ছুটছে। আন্দ্রিয়ার এসবে এখন আর ভয় করে না, তবে ভয় করে সাপে। এই জগৎটা ভিন্ন, অবাক করা আনন্দে ঘেরা জগৎ। এডুইন আন্দ্রিয়াকে কাছে টেনে কপালে চুমু খেল। তার পরনে আজ সাদা ফ্রক, চুলে লাগিয়েছে এডুইনের বানানো জংলি ফুলের গাজরা। জঙ্গলের মাটি কিছুটা স্যাঁতস্যাঁতে, নাকে আসছে সোদা গন্ধ। যেহেতু রাতেই নেমেছিল বৃষ্টি, তাই প্রকৃতি আজ সতেজ। এতক্ষণ রোদের দেখা পাওয়া গেলেও আচমকা আকাশে মেঘ জমেছে, আকাশ ডাকছে। আন্দ্রিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল মরা গাছের গুঁড়িতে। এডুইন, অনেকটা চলে এসেছি, এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ফিরে যাব, আরেকটু থাকি, বৃষ্টি নামবে যে। নামুক। এডুইন তাকিয়ে রয় আন্দ্রিয়ার পানে। সবুজে ঘেরা জঙ্গলে সাদা পরি রূপে ধরা দিয়েছে আন্দ্রিয়া। মেরি মাঝে মাঝে ভয় হয় আন্দ্রিয়াকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে না তো। এসব এডুইন ভাবতে পারে না, তার দম বন্ধ লাগে। জীবনের ভুল ভ্রান্তি, আধার আলো সব থাকুক, তবুও আন্দ্রিয়া মেরি এডুইনের জীবনে থাকুক। আন্দ্রিয়া মেরি মাই কুইন। আন্দ্রিয়া এডুইনের হাত টেনে গাছের গুঁড়িয়ে বসিয়ে বলে, বলুন জনাব, যদি কখনো মনে হয় আমাকে ছেড়ে যাওয়া জরুরি, তবে ছেড়ে যাবে। এসব বলবেন না, আমি আপনাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, সেখানে আপনাকে ছেড়ে যাব। যদি যাও, যদি কখনো যাই, আপনি আমাকে এই প্যালেসেই বন্দি করবেন। অবশ্য আপনার অদৃশ্য শেকলে আমি ইতোমধ্যে বন্দি হয়ে গেছি। আন্দ্রিয়া খিলখিলিয়ে হেসে উঠল। মেয়েটা কি এডুইনের কথা সিরিয়াস ভাবে নিল না? হয়তো না, কিন্তু এডুইন তো সিরিয়াস। আন্দ্রিয়া উঠে দাঁড়ালো। তার হাতে এসে বসেছে ছোট্ট একটা কাঠবিড়ালের বাচ্চা। ঝির ঝির বৃষ্টি পড়া শুরু হয়েছে। আন্দ্রিয়া কাঠবিড়ালির বাচ্চাটা নিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। এডুইন ঘোড়াটাকে দেখছিল, তার গায়ে হাত বুলিয়ে আপন মনে কত কথা বলছে। ভেবেছিল আন্দ্রিয়া আশেপাশেই আছে, কিন্তু বোকা আন্দ্রিয়া কাঠবিড়ালিকে নিয়ে বেশ অনেকটা দূরেই চলে গেছে। হঠাৎ এডুইনের কানে আসল আন্দ্রিয়ার চিৎকার। পেছনে ঘুরে তাকাতে দেখতে পেল আন্দ্রিয়ার উপর শেয়াল আক্রমণ করেছে। শেয়ালটা হয়তো কাঠবিড়ালি নিতে এসেছিল, নাকি আন্দ্রিয়াকে দেখেই আক্রমণাত্মক হয়ে হটেছে, কে জানে। ইদানিং বনের পাগলা শেয়ালের আনাগোনা বেড়েছে। এডুইনের বুক কেঁপে উঠল, সেই সাথে বেরিয়ে এলো তার হিংস্র রূপ। এডুইনের কোমরে গোজা ছুরিটা বের করে ছুটে এসে হামলে পড়ল শেয়ালের উপর। আন্দ্রিয়া কিছু বুঝে উঠার আগেই এডুইন হাতের ছুরিটা দিয়ে একের পর এক কোপ বসাতে থাকল শেয়ালের গায়ে। রক্তের ছিটা চারিদিকে ছড়িয়ে গেছে। আন্দ্রিয়ার মুখ, হাত পা সাদা, ফ্রক কোন অংশে রক্তের ছিটার অভাব নেই। অপরদিকে এডুইন রক্তে রঞ্জিত। সে নিজের অলক্ষ্যে শেয়ালটাকে কুপিয়ে ক্ষান্ত হয়নি। শেয়ালের চোখে সে একের পর এক কোপ বসিয়েছে। তার এত রাগে কি প্রকাশ পায়?
নিশ্চয়ই বোঝাতে চায় আমার কুইনের দিকে তাকানোর সাহস কোথায় পেলি? যে চোখে তুই শিকার ধরেছিস সেই চোখ আমি রাখব না। এডুইনের আচরণ বড্ড অস্বাভাবিক লাগলো আন্দ্রিয়ার কাছে। সে শেয়ালটাকে টেনে ছিঁড়ে ফেলছে হাতের সাহায্যে। শেয়াল নাকি বুদ্ধিমান প্রাণী? তাহলে এই বুদ্ধিমান প্রাণীটা কি আজ বোকার মতো কাজ করল? এডুইনের শিকারে নজর দেওয়াই তার সবচেয়ে বড় ভুল ছিল। এডুইন জন্তুর ন্যায় কেমন গর্জন করছে, দেহের সমস্ত শক্তি দিয়ে শেয়ালটাকে ছিঁড়ে ফেলছে। শেয়ালটার দেহ, মাথা, হাত পা সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এডুইনের গর্জনে গাছে বসে থাকা মুক্ত পাখিরা মুহূর্তে ডানা ঝাপটে পালিয়ে গেছে। এই গহীন জঙ্গলে ঝিরঝির বৃষ্টির মাঝে হয়তো এক ভৌতিক অধ্যায়ের সূচনা ঘটল। আন্দ্রিয়ার ভয় দম খিচে এসেছে, গা গুলিয়ে একবার বমির ঢেকুর তুলেছে। সে যেমন নিজেও রক্তে রাঙা হয়েছে, তেমনি এডুইন। মেয়েটার আর শরীর চলে না। এডুইনের এই রূপটা তার হজম হচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অচেনা কোন দুষ্টু দৈত্য তার সামনে বসে। এই তো আর একটু জোরে সে নিঃশ্বাস নিলে চেপে ধরবে তার টুটি। নিজের ভয় কাটিয়ে উঠার চেষ্টা করে কোন মতে আন্দ্রিয়া ডাকল, এডুইন। এডুইনের সারা শব্দ নেই। সে কি যেন বিড়বিড় করছে, হাতের ছুরিটা দিয়ে শেয়ালের মাংস ফালি করতে ব্যস্ত। আন্দ্রিয়া পুনরায় ডাকল, এডুইন। না, সারা শব্দ নেই। বৃষ্টির গতি বেড়েছে, আকাশটা কেমন দ্রিম শব্দ তুলছে। আন্দ্রিয়া এবার এডুইনের পিঠে হাত রেখে বলে, এডুইন থামুন। এডুইনের হাত থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো আন্দ্রিয়ার পানে। রক্তাক্ত মুখের এডুইনকে দেখে যে কোন সুস্থ স্বাভাবিক মানুষ ভয় খিচে যাবে। আর আন্দ্রিয়ার কথা তো না বললেই নয়। নিজের মহান কিং এর এই রূপটা তার কেমন যেন সহ্য হল না। শেয়ালটাকে প্রহার করে সরিয়ে দিলেও তো পারত, মারা কি খুব দরকার ছিল? এটা কি বাড়াবাড়ি নয়? এডুইন রক্তাক্ত হাতে ছুঁয়ে দিল আন্দ্রিয়ার গাল। কি হয়েছে কুইন? এসব আপনি কি করছেন? খুশি হওনি? খুশি? এডুইন দয়া করে স্বাভাবিক হন, আমার আর সহ্য হচ্ছে না। এডুইন কুটিলচিত্তে হাসল। আন্দ্রিয়াকে টেনে এনে জড়িয়ে ধরল তার বুকের সাথে। আন্দ্রিয়া ভয় পেয়ে ছাড়তে চাইল এডুইনকে, অথচ এডুইন তাকে ছাড়ল না। রক্তাক্ত হাতে চেপে ধরল আন্দ্রিয়ার গাল এবং দাম্ভিক কণ্ঠে বলল, এডুইনের কুইনকে যে আঘাত করবে তাকে ধ্বংস হতেই হবে। সহ্য করে নাও কুইন, তোমার চোখে এসব তো মাত্র শুরু, এর শেষ নেই, শেষ হবেও না। এডুইনের ভয়ঙ্কর কণ্ঠে আন্দ্রিয়া কেঁপে উঠল। তার যত্নে গড়া ভালোবাসার প্রজাপতিদের এডুইন যেন মুহূর্তে হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে হত্যা করল। তুমুল বৃষ্টি, তো সেই সাথে বজ্রপাতের বিকট শব্দে তৈরি হয়েছে গা ছমছমে পরিবেশ। প্যালেসের পাখিরা কেমন নিস্তব্ধ হয়ে পড়েছে, তার হই হুল্লোড় ভাবটা খুব একটা নেই। ভয়ে আন্দ্রিয়া গুটিয়ে আছে, চোখে ঘুম নেই। অবশ্য এই অবেলায় কে ঘুমাবে? সন্ধ্যা নেমেছে ধীরে ধীরে, ঘোর তমসা দখল করেছে জঙ্গলটাকে। থেকে থেকে ভয় আন্দ্রিয়ার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক আন্দোলিত হচ্ছে। তখনকার সেই দৃশ্য আন্দ্রিয়ার মন মস্তিষ্কে প্রভাব ফেলেছে। সে কি করে পারবে তার কিং এর এই ভয়ঙ্কর রূপটা মেনে নিতে? প্যালেসে ফিরে এডুইন চুপচাপ আন্দ্রিয়াকে নিয়ে ছাদে চলে যায়। সুইমিং পুলে ঝাঁপিয়ে নেমে মনের তৃষ্ণা মিটিয়ে গোসল করে, সাথে আন্দ্রিয়াকেও করাই। সম্পূর্ণ কার্যক্রমে আন্দ্রিয়া একদম বোবা বনে গেছে। মেয়েটার মুখে রা নেই, কি অদ্ভুত, অপ্রস্তুত, অপ্রীতিকর ঘটনা। অথচ এডুইন কতটা স্বাভাবিক, তার মাঝে ভাবাবেগ নেই, অনুতপ্তের লেশটুকু নেই। গোসল শেষ করে এডুইন বলল, কুইন, ভীষণ মাথা ব্যথা করছে, প্লিজ আসো, চুল টেনে দাও। আন্দ্রিয়া তখনও বোবার রূপে ছিল। এডুইন নিজ থেকে আন্দ্রিয়ার হাত টেনে নিজের মাথায় দেয়। মেয়েটা বাদ সাধতে পারে না, চুপচাপ এডুইনের চুলে হাত বুলায়। এতেও অবশ্য এডুইন ক্ষান্ত হয়নি। আন্দ্রিয়ার বুকে নিজের মাথা চেপে তবেই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে।
আন্দ্রিয়ার মনে হলো সে কোন দৈত্যের কাছে বন্দী হয়েছে আর দৈত্যটা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। শ্বাস নেওয়ার তারা দেখালে দৈত্যটা যেন তার টুটি চেপে বলবে, শ্বাস নেওয়া বারণ। আন্দ্রিয়ার মাথা ধরে যায়। হঠাৎ করেই আশেপাশের সব কিছুই তাকে অস্বস্তির দুয়ারে ঠেলে দেয়। আন্দ্রিয়া যখন হাঁসফাঁস করছিল তখনই এডুইনের ঘুম ভেঙে যায়। রক্তিম চোখে আন্দ্রিয়ার পানে তাকিয়ে বলে, ঘুমাওনি? এই যাবৎ এডুইনকে মিথ্যা বলেনি আন্দ্রিয়া, তবে তার ইচ্ছে হলো একটু মিথ্যা বলতে। বলতে ইচ্ছে করছে সে ঘুমিয়েছে। যদি বলে সে ঘুমায়নি তবে এডুইন হাজারটা প্রশ্ন দাঁড় করাবে। তবে আন্দ্রিয়া পারেনি, মিথ্যাটা গলায় এসেই থেমে গেছে। আন্দ্রিয়া চুপ। কেন ঘুমাওনি? না। কেন? রাত হয়ে গেল। এতটা সময় জেগেই ছিলে। ঘুম না আসলে কি করব বলুন? মাথা ব্যথা কমেছে। হুম। এডুইন হাই তুলল। পুনরায় মাথা রাখল আন্দ্রিয়ার বুকে। এডুইনের চেয়ারে নাট মাফিন একসাথে শুয়ে দুজনের চোখ বন্ধ। হয়তো মনিবকে দেখে তাদেরও ঘুমের তাড়া দিল। আমার কুইন মুড অফ করেছে কেন? কুইন থাকবে হাসি খুশি, সে না হাসলে আমি কি করে স্বস্তি পাব? আন্দ্রিয়া অপ্রস্তুত হাসল। তার শরীর কাঁপছে, বুকের অস্বাভাবিক স্পন্দন এডুইন ঠিকই ধরতে পারল। আন্দ্রিয়া মেরির চলন বলন, হাসি খুশি সব ভাব ভঙ্গিমা এডুইনের মুখস্থ। আজ হঠাৎ আন্দ্রিয়ার অস্বাভাবিক আচরণ এডুইন ঠিকই ধরতে পারল। ঘুম থেকে উঠে এডুইন তার হিংস্রতার কথা বেমালুম ভুলে গেছে। অবশ্য ভুলবে না কেন? তার কাছে এসব ডাল ভাত। কিন্তু আন্দ্রিয়ার মতো নরম হৃদয়ের অধিকারী কেউ আদৌ মেনে নিবে? সারাদিনের সব ভাবতে গিয়ে এডুইনের মনে পড়ল তখনকার হিংস্রতার কথা। মুহূর্তে ঢোক গিলল সে তার হিংস্রতা। তবে আন্দ্রিয়ার মুখোমুখি এলো। এডুইন নিজের বিব্রত ভাবটাকে সাইডে সরিয়ে কিছুটা মন মরা হয়ে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই আন্দ্রিয়া। এই জঙ্গলে আমি বছরের পর বছর টিকে আছি, নিজের আধিপত্য বিস্তার করেছি। নিশ্চয়ই এমনি এমনি না। আমাকে লড়াই করতে হয়েছে। বর্তমানে পাগলা শেয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরা লোকালয়ে চলে যাচ্ছে। তুমি তো জানো না আমার একটি বিড়ালকেও কয়েকদিন আগে কামড়ে ছিঁড়ে ফেলেছে। আর আজ তোমাকে আঘাত করলো। এসব রাগ আমি একসাথেই তুলে নিয়েছি। আমার কর্মকাণ্ডে তুমি ভয় পেয়েছো জানি, কিন্তু ভয় পেও না। দেখো আমি সুস্থ স্বাভাবিক মানুষ, তোমার কিং। আন্দ্রিয়া কিছুটা নিশ্চিন্ত হল। সে এডুইনের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এডুইন তার জীবনে যা বলছে ঠিক তা হচ্ছে। সেই হিসাবে এখন যখন এডুইন তার ব্রেনওয়াশ করল বোকা মেয়ে, আন্দ্রিয়া এডুইনের কথায় আশ্বস্ত হল। অবশ্য আদৌ এডুইনের অস্বাভাবিক রূপ আন্দ্রিয়ার চোখে পড়েনি। সে জানে এডুইন বদ মেজাজি, ব্যাস এইটুকুই। আন্দ্রিয়ার মুখাবয়ব থেকে যখনই ঘন কালো মেঘের প্রভাব সরতে শুরু করল তখনই এডুইন অগোচরে ফিচেল হাসল। আন্দ্রিয়া, হুম, আমি কি বলেছি বুঝতে পারছো? তুমি নিজেই একবার ভাবো, আমার এত এত পোষা প্রাণী, আর আমি কিনা আরেকটা প্রাণীকে এতটা জেদ দেখিয়ে আঘাত করব? প্লিজ সুইটি, তুমি আমাকে বুঝো। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কেউ আঘাত করলে আমি সহ্য করতে পারবো না। এডুইন আপসেট হয়ে পড়ল। আন্দ্রিয়া বুঝল এডুইনের কথা। সে স্মিত হেসে বলল, আমি বুঝতে পারছি, তবে আপনার উপর রাগটা আমার এত সহজে পড়বে না। কেন? আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একদিন বাইরে নিয়ে যাবেন লোকালয়ে। অনেক দিন হলো বের হই না। এডুইনের হাসি থেমে গেল। আন্দ্রিয়া বাইরে যাওয়া মানেই বিপদ, তবুও মেয়েটাকে বোঝাতে হবে। এডুইন কথা না বাড়িয়ে বেশ আগ্রহ সুরে বলে, অবশ্যই নিয়ে যাব। আজ বৃষ্টি, আজ কি করে বের হবে? না, আজ থাক, অন্য দিন। ঠিক আছে, এখন বলো, ক্ষুধা পেয়েছে। কি খাবে বলো? যা করবেন তাই খাবো। সত্যি? আন্দ্রিয়া ভ্রু কুঁচকে নিল। এডুইন তার দিকে কেমন করে তাকিয়ে আছে। সমস্যা কি আপনার? কই, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো আমার খাবারের দিকেই তাকিয়ে আছি।
আন্দ্রিয়া চোখ রাঙাল এডুইনকে ঠেলে সরিয়ে দেওয়ার আগেই এডুইন তার দু হাত বন্দি করল নিজের সাথে। বাইরে ঝড় হাওয়া বইছে, কক্ষে এতক্ষণ বাতি জ্বললেও এডুইন দ্রুত উঠে মোমবাতি জ্বালাল এবং নিভিয়ে দিল বাতি। আন্দ্রিয়া বুঝতে পারছে না এডুইন ঠিক কি চাইছে। একের পর এক বাজের শব্দে আন্দ্রিয়া কেঁপে উঠছে। জানলাটা একটু খুলে দিতেই দমকা বাতাসে উড়তে শুরু করলো কক্ষের পর্দা। এডুইন, এবার কিন্তু আমার ভয় করছে। তুমি ভয় পাবে এডুইন উইলসনকে আর কোন কিছুতেই না। মানে? ইসস কথা বলে না। ক্যান্ডেল লাইট ডিনার রেডি। আন্দ্রিয়া ভ্রু কুঁচকে নেয়, এই লোকটা কি পাগল হয়েছে? ইসস কি সব বলছে? এডুইনের গায়ে জড়ানো ফিনফিনে একটি সাদা শার্ট। আন্দ্রিয়ার পানে তাকিয়ে এডুইন ধীরে ধীরে শার্টের বোতাম খুলল। তার আর বুঝতে বাকি নেই এডুইন কি চাইছে। মন মেজাজ এমনিতেই বিক্ষিপ্ত ছিল তার মাঝে, এডুইন হঠাৎ তাকে অন্যদিকে ডুবাতে চাইছে। আন্দ্রিয়া এডুইনকে একবার ভেবেছিল বাধা দিবে, কিন্তু তার আর হলো কই। এডুইনের ছোঁয়া, ভালোবাসার উল্লাস সবটাই আন্দ্রিয়ার ভালো লাগে। নিজের তৃপ্তি এডুইনের সাথেই জড়িত। সে নিজেকে বাধা দিতে পারলে তো এডুইনকে বাধা দেবে। আবছা আলোয় এডুইনের উন্মুক্ত দেহটা আঁকড়ে ধরল আন্দ্রিয়াকে। মেয়েটার কাঁধের উপর ফ্রকের ফিতা খুলে দিতে একপাশ উন্মুক্ত হয়ে পড়লে। এডুইনের ভালোবাসার আঘাতগুলো শুকিয়ে গেছে, তবে দাগটা এখনো উবে যায়নি। এডুইন দাগে হাত বুলায়। দাগগুলো শুকিয়ে গেছে। থু, আজ আবার গাঢ় করে দেবে। এডুইন প্লিজ না, ব্যথা লাগে। এডুইন হাসে, আন্দ্রিয়াকে টেনে আনে বুকের কাছে। এডুইনের ভালোবাসা সহ্য করা এত সহজ নয়। কিং ইজ কিং। আন্দ্রিয়া লজ্জায় তাকায়, সেই চকচকে বাদামি চোখ জোড়ায় এই যে এই কামুক চাহনিতে আটকে যায় সে। এডুইনের কাছে নিজেকে সঁপে দেয় বারংবার। আন্দ্রিয়া নিজ থেকেই এডুইনের ঠোঁটে ঠোঁট মেশায়। হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করা বাতাসে মুহূর্তে নিভে যায় মোমবাতি। অন্ধকারে এডুইনের দখলদারি বেড়ে যায়। থেমে থেমে ভেসে আসে আন্দ্রিয়ার শীতকার ধ্বনি। বজ্রের শব্দে লাফিয়ে উঠে মাফিন। অন্ধকারে তার ভয় বাড়ে। মিয়াও মিয়াও শব্দে এডুইন প্রচণ্ড বিরক্ত বোধ করে। সে যখনই আন্দ্রিয়াকে ছেড়ে মাফিনের কাছে যাবে তখনই মাফিন থেমে যায়, হয়তো আবার ঘুমিয়ে পড়ছে। এদিকে আন্দ্রিয়া এডুইনকে টেনে এনে নিজের কাছে বন্দি করে এবং ফিসফিসিয়ে বলে, খবরদার এডুইন, রেগে গিয়ে ওদের আবার আঘাত করবেন না। করব না, সত্যি। এডুইন আন্দ্রিয়ার কথায় জবাব দিল না। হয়তো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সে মেতে আছে তার আন্দ্রিয়ার দেহের প্রতিটি ভাঁজে। রাত যত গভীর হয় বৃষ্টির প্রকোপ ততই বাড়ে, সেই সাথে বাড়ে এডুইনের পাগলামো। পাপেট নিজের কর্মকাণ্ডে নিজেই খিলখিলিয়ে হাসছে। ইদানিং তার খুনাখুনির প্যাটার্ন চেঞ্জ হয়েছে। যে পাপেট কখনো নারী ছাড়া কাউকে হত্যা করত না, সেই পাপেট কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলেকে মেরেছে। এছাড়াও পাপেট 2 দিনের বেশি তার শিকারকে বাঁচিয়ে রাখে না, অথচ মালিহাকে এখনো বাঁচিয়ে রেখেছে। পাপেটের বড্ড ইচ্ছা মালিহাকে হত্যা করবে তিলতিল করে। যেমন এখন তার পছন্দের ধারালো ছুরি নিয়ে এগিয়ে গেছে মালিহার কাছে। মালিহা আতঙ্কিত চোখে তাকায় পাপেটের পানে। ভয় পাচ্ছ মালিহা? কাপড় দিয়ে মালিহার মুখ বেশ শক্ত করে বাঁধা। সেই সাথে চৌকির সাথে 2 দিকে বেঁধে রাখা হয়েছে মালিহার হাত পা। পাপেট মালিহার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেনি, মূলত তার ইচ্ছাও জাগেনি। পাপেট নিজে একজন ঘৃণিত ব্যক্তি হওয়া সত্ত্বেও সে কিনা অন্য ব্যক্তিকে ঘৃণা করে। ব্যাপারটা একটু আধটু হাস্যকর বটে। পাপেট মালিহার পরনের জামাটা তুলে দিল এবং উন্মুক্ত করল 2 পা। পায়ের অংশ থেকে মালিহার মাংস কাটা হবে এবং সেই মাংস আবার মালিহাকেই খাওয়ানো হবে। পাপেট কতটা সাইকো হলে তার কাছে এসব স্বাভাবিক এবং আনন্দের ব্যাপার স্যাপার। নিজের ভাবনা অনুযায়ী কাজ করতে শুরু করল সে। ধারালো ছুরির সাহায্যে মালিহার পা থেকে ধীরে ধীরে কাটতে শুরু করল মাংস। চিনচনে ব্যথায় মুহূর্তে চেঁচিয়ে উঠল মালিহা। মুখ বন্ধ থাকার কারণে কেমন যেন গো গো শব্দ হলো।
রক্তে ভেসে গেল চৌকি। তীব্র ব্যথায় ছটফট ছটফট করতে করতে 5 মিনিটে জ্ঞান হারালো মালিহা। পাপেট বিস্তৃত হাসে এগিয়ে যায় কিচেনে। মালিহার মাংসের টুকরোগুলো যত্ন সহকারে টুকরো করে বেশ তেল মশলা দিয়ে ঝাল ঝাল করে রেডি করলো মাংস কষা। পাপেট নিজের রান্নায় নিজেই মুগ্ধ। সে বেশ হাস্যোজ্জ্বল মুখে সারা রান্নাঘরে পাইচারি করে এবং বলে, আমি রান্নায় বেশ ভালো। নিজের রান্নার প্রেমে আমি নিজেই বারবার পড়ি, তবে আজ আবার পড়লাম। মাংসের ঝোলটা এতটা লাল আর দুর্দান্ত হয়েছে তা বলার মতো না। গরম গরম মাংস কষা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে সাবার করা যায়। এই যে বর্ণনা দিচ্ছি, আপনাদের কি লোভ লাগছে? কি সোনামণিরা একটু চেখে দেখবে নাকি পাপেট স্পেশাল ঝাল ঝাল মাংস কষা? আমি কিন্তু মাইন্ড করব না। ভোরের আলো ফুটেছে, সেই সাথে জ্ঞান ফিরেছে মালিহার। সারাটা সময় পাপেট তার পাশেই ছিল। পাপেটের কালো চোখের মণি জোড়া অদ্ভুতভাবে পরখ করছিল মালিহাকে। হঠাৎ মালিহার নাকে ধাক্কা লাগে। সোঘ্রাণ এখানে আসার পর থেকে উটকো পচা কিংবা ফিনাইলের গন্ধ ছাড়া ভালো কোন গন্ধ নাকে প্রবেশ করেনি। পাপেটের হাতে কাছে একটি বাটি, আর সেখানেই রান্না করা কিছু একটা দেখা যাচ্ছে। কেমন লাগছে? সারা শরীরকে জখমের পর জখম দিয়ে প্রশ্ন করছে কেমন লাগছে। পাপেটের এই প্রশ্নটা কাটা গায়ে নুনের ছিটা রূপে লাগলো মালিহার কাছে। মেয়েটা কোন মতে চোখ খুলেছে। ক্ষুধার্ত তুমি? মালিহা কয়েকবার চোখের পাতা ঝাপটালো। পাপেট বাঁকা হেসে মালিহাকে চামচের সাহায্যে মাংস তুলে দিল। বোকা মালিহা 7-5 না ভেবে খাওয়া শুরু করল। খাওয়ার মাঝামাঝিতে পাপেট হো হো শব্দে হেসে উঠল। বেচারা অনেকক্ষণ হাসি থামানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু আর পারা যাচ্ছে না। মালিহা, কিসের মাংস খাচ্ছ তুমি? মালিহা প্রত্যুত্তর করে না, অবাক চোখে তাকিয়ে থাকে পাপেটের পানে। তোমার মাংস তুমি খাচ্ছ? এর স্বাদ কেমন? আমিও চেখে দেখব নাকি? পুনরায় পাতালপুরি কাঁপিয়ে হেসে উঠল পাপেট। মালিহা কয়েক সেকেন্ড দম খিচে গড়গড়িয়ে উগরে দিল পেটের সব। কি বিশ্রী কাণ্ড! পাপেট তার সীমা লঙ্ঘন করছে। মানুষ রূপী একটা জন্তু এই পৃথিবীর এক কোণের মানুষের ঘুম হারাম করে দিয়েছে। আন্দ্রিয়াকে ডাবল ডোজ ঘুমের ওষুধ খাইয়ে আজ পুনরায় প্যালেস থেকে বেরিয়ে পড়ল এডুইন। বৃষ্টির প্রকোপ কমেছে, তবে বাতাসের দাপট এখনো কমেনি। ভেজা রাস্তায় গান চালিয়ে বেশ আরামে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে এডুইন। আজ অভ্রের বার্থডে পার্টি আছে। অভ্র বারবার করে বলেই দিয়েছিল আন্দ্রিয়াকে যেন নিয়ে আসা হয়, কিন্তু এডুইন এমন কাজ কখনো করবে না। আন্দ্রিয়ার প্যালেসের বাইরে যাওয়ার অনুমতি নেই। অবশ্য প্যালেসের বাইরে বললে ভুল হবে, এই জঙ্গলের বাইরে যাওয়ারই অনুমতি নেই। মধ্যরাতে অভ্রের নিরিবিলি বাড়িটা জমজমাট হয়ে উঠেছে। শহরের এক কোণে ধনীদের আজ আসর জমেছে। অভ্রের বন্ধু থেকে শুরু করে তার বাবার বন্ধু, কলিগ, তার মায়ের কলিগ, সবাই আজ নিমন্ত্রিত। অভ্রের বাবা একজন এসপি। তিনি ভীষণ অমায়িক মানুষ। এই যে বাইরে থেকেই যতটা অমায়িক, পেছনে পেছনে ছল চাতুর্যে টাকার পাহাড় গড়েছে। লোভ এমন একটা জিনিস, এক নিমিষে মানুষকে ঘায়েল করতে প্রস্তুত। অভ্র অপেক্ষায় ছিল এডুইনের, সেই সাথে সন্দিহান ছিল আন্দ্রিয়াকে আনবে তো। অভ্র বেশ কয়েকবার এডুইনকে ফোন করেছে, কিন্তু বান্দা ফোন ধরার নামই নিচ্ছে না। এডুইনের চকচকে অডি গাড়িটা থামল গেটের সামনে। বেশ ভাবসাব নিয়ে গাড়ি থেকে নেমে এক নজরে পুরো আয়োজনে চোখ বুলাল। আশেপাশের মেয়েরা সবার নজর আটকালো এডুইনের পানে। কেউ কেউ তো আবার কানাঘুষা শুরু করে দিয়েছে। একদল বাঙালির মাঝে ভিনদেশি এডুইনকে দেখে কানাঘুষা করবে না। কালো ব্লেজার হাতে দামি ফোন নিয়ে ভীষণ ব্যস্ততা দেখালো এডুইন। অভ্র এডুইনকে দেখেই ছুটে এলো। তুমি আইসো? তোমারে দেহি কি যে খুশি হইছি। আন্দ্রিয়া কোনাই? আজকে অন্তত ঠিকঠাক কথা বল। ওমা আই কিচ্ছি। অভ্র, তোর নাকে ঘুষি পড়ার আগে নিজেকে সংযত কর। ওহ, ওকে ওকে। টপিক চেঞ্জ। আন্দ্রিয়া কোথায়? আসেনি? অভ্রের হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তে কালো মেঘে ঢেকে গেছে।
আন্দ্রিয়াকে কেন আনলি না এডুইন? আনার ইচ্ছে হয়নি, আনিনি। এসব কি এডুইন? মেয়েটাকে কি কারারুদ্ধ করেছিস? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল, আমার জন্মদিন আর সে এমন একটা ভাব করছিস যেন। বাই দা ওয়ে, বেশি রাগারাগি করলে আমি কিন্তু উল্টা দিকে হাঁটা শুরু করব। অভ্র দমে গেল। এডুইন যা বলবে তাই করবে, তাই সে মুখে কুলু বেটে দিল। এই ব্যাপারে আর সে কোন কথাই বলবে না। আন্দ্রিয়াকে পেয়েছে কি এভাবে একটা মেয়েকে দিনের পর দিন বন্দি করবে? এডুইন চুপচাপ এগিয়ে গেল ভেনুর দিকে। মুহূর্তে দেখলা হলো এডুইনের সৎ বাবা জিসানের সাথে। এডুইন, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আন্দ্রিয়া আসেনি? আসলে আমার পাশেই থাকতো। এডুইনের শর্টকাট জবাব, অথচ জিসান চান এডুইন তার সাথে একটু ফ্রি হয়ে কথা বলুক, তাদের সম্পর্কটা এমন ভাবে গড়ে উঠুক তারা যেন সত্যিকারের বাবা ছেলে। জিসান একটি জুসের গ্লাস নিয়ে এডুইনের হাতে দিলেন এবং নিজেও। এডুইন, একটা কথা তোমাকে বলতে চাই, একটু আড়ালে আসা যাবে? এখানে খুব বেশি ক্রাউড। চলুন। এডুইন জিসান হাঁটতে হাঁটতে কিছুটা আড়ালে গেল। জিসান আমতা আমতা করে শুধায়, আমার বড় ভাই মানে তোমার বড় আঙ্কেল আমাদের সেই রাজবাড়িটা দখল করতে চাইছে। আই মিন, কি বলতে চাইছি বুঝতে পারছো? জঙ্গলের রাজ বাড়িটা নিয়ে উনি কি করবেন? ওই বাড়িটাকে নতুন ভাবে সাজিয়ে একটা হোটেল বানাতে চায়। মানে কেউ যদি এক রাত জঙ্গলে কিংবা বলা যায় প্রাসাদে কাটাতে চায়, তার জন্য ওই বাড়িটা। মানে নতুন কিছু তিনি চাইছেন আর কি। জিসান এডুইনের পানে তাকিয়ে সম্পূর্ণ কথা গুছিয়ে বলতে পারলেন না। কথাগুলো কেমন এলোমেলো জড়িয়ে গেল। তিনি জানেন এই প্রাসাদ জুড়ে, অর্থাৎ এই প্যালেস জুড়ে এডুইনের কতটা ইমোশন। এডুইন দীর্ঘ শ্বাস ছাড়ল। বাইরে থেকে যতটা নীরব, ভেতরে ভেতরে ঠিক ততটাই রাগে জেদে ফাটছে। আমি আগেই বলেছিলাম টাকা দিয়ে দিব। টাকা আপনি কেন নিলেন না আঙ্কেল? আমি টাকা চাই না এডুইন, এটা আমি তোমাকে গিফট করেছি। কিন্তু এই প্রাসাদটা আপনার দাদা কিনেছেন আর উনি আপনার বাবাকে দিয়েছেন। আপনার বাবা আপনাকে দিয়েছেন, আপনি দিলেন আমাকে, আর আমি এমন এক ব্যক্তি যে কিনা আপনার রক্তের কেউ না। আপনার বড় ভাইয়ের এই প্রাসাদ নিয়ে হিংসা বিদ্বেষ থাকারই কথা। যাই হোক, উনাকে বলবেন যত টাকা লাগবে আমি দিব, তবে প্যালেস আমার মানে আমার। আমি আগেই বলেছি, কিন্তু সে বলল তোমার সাথে একবার যোগাযোগ করতে চায়। এডুইন উইলসনের এতটাও অহেতুক সময় নেই যে এসব নিয়ে কথা বলবে। এডুইন থামতেই নাওমি এসে হাজির হলেন। অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে একটুখানি তৃপ্তি মিশিয়ে হাসলেন। কেমন আছো এডুইন? ভালো। আন্দ্রিয়া আসেনি? না। কিন্তু কেন? আমি আনিনি তাই। তোমার কি মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? মেয়েটাকে এভাবে কতদিন আড়ালে রাখবে? যতদিন প্রয়োজন। আর কতদিন প্রয়োজন তোমার? ওর অস্তিত্ব সমাজের কাছে বিলীন করে দিয়েছ। তুমি যে জেনে বুঝে ক্রাইম করছো তা আমি জেনেও কিচ্ছু করতে পারছি না, আফসোস। এডুইন অবগায়ে হাসল। তার মায়ের এসব আহাজারি তার ভীষণ মজা লাগছে। শুধু কি মজা, ইচ্ছে করছে ভরা বাড়িতে এক্ষুনি সবার সামনে ডান্স করতে। এডুইন কঠিন গলায় বলল, আমি ন্যায় অন্যায় বুঝি না। আন্দ্রিয়া আমার কাছে আছে, ব্যাস এইটুকুই এনাফ। এডুইন, এবার তো বিয়ে করেছ, সবার সামনে ওকে আনো। জানিয়ে দাও আন্দ্রিয়া মেরি জীবিত। চুপ কর তুমি। আন্দ্রিয়া সবার সামনে এলে নিশ্চিত মরবে। কে মারবে তাকে? এডুইন উইলসন মারবে। নাওমি জিসান দুজনেই চমকে গেলেন। এডুইন ঠিক কি বলছে, কি বুঝাতে চাইছে? সে আন্দ্রিয়াকে মারবে? তবে আন্দ্রিয়াকে বিয়ে করল কেন? শুধুমাত্র নিজের লালসার জন্য। নিজের লালসা মেটাতে মেয়েটাকে এভাবে বন্দি করেছে এডুইন। নাওমির বুক কাঁপে, মনে মনে জেদ চাপে আন্দ্রিয়াকে সবার সামনে আনবে আর এডুইন থেকে দূরে সরাবে। নাওমি যখন এসব ভাবছিল তখনই এডুইন ফিরে আসে আর নাওমির বাহুতে হাত রেখে ঘেরে মাথা ফেলে আহ্লাদি হয়ে বলে, আমার সোনা মোমো,
আমাকে নিয়ে ভেবো না, আর আন্দ্রিয়াকে নিয়ে একদম না। অতি বাড়াবাড়ি করলে তোমার প্রফেশনাল লাইফ আর। এডুইন, তুমি তোমার মমকে হুমকি দিচ্ছ। এডুইন উইলস হুমকি দেয় না, দিতে পছন্দ করে না। আমি জাস্ট বললাম আমাদের নিয়ে ভেবো না। তোমার বোধহয় আর ভালো লাগছে না, তাই না? তোমার কি নাতি নাতনি লাগবে? বাট সরি, আমি এত তাড়াতাড়ি এসবে যাচ্ছি না। আমার আন্দ্রিয়া ছোট্ট কুইন এসব দখল এক্ষুনি সামলাতে পারবে না। সে তো আমাকেই সামলাতে পারে না। নাওমি এডুইনের হাতটা ছিটকে সরিয়ে গটগটিয়ে হেঁটে যান। জিসানের আগেই সরে গেছেন। এডুইন চারপাশে নজর ঘুরিয়ে ফিরে যায় অভ্রের কাছে। মার্ভেলাসে ভায়োলিনের ক্লাস করা নিয়মিত ছাত্রী শ্রাবন্তী নিখোঁজ। তার নিখোঁজ সংবাদটা হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। আজ আবার মার্ভেলাস থেকে ছাত্রী নিখোঁজ, ব্যাপারটা নিয়ে সবার মাঝেই বেশ চিন্তা দেখা যাচ্ছে। শ্রাবন্তীর বাবা মা এসে ভীষণ কাঁদছেন। জানা গেছে মার্ভেলাস থেকে ক্লাস করে মেয়েটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথেই নিখোঁজ। এই শহরে একের পর এক অস্বাভাবিক কাণ্ড ঘটে চলছে, কিন্তু জোরদার তৎপরতার অভাবে কালপিট হাওয়া লাগিয়ে ঘুরছে। অনেকটা সময় পার হলো, প্রত্যেকে নিজেদের ক্লাস শেষ করে বসলেন অফিস কক্ষে। গ্রেস, ব্রিক, ডেরিক, এলফ্রেড, মার্টিন, তাদের প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক। এত মেয়ে গায়েব হচ্ছে যাদের সাথে মার্ভেলাসের নাম জড়িয়ে। আর এবারের কেস তো পুরোটা মার্ভেলাসের উপরেই পড়বে। মেয়েটা মার্ভেলাস থেকে বাড়ি ফিরছিল, চারদিকে সবাই মুখে মুখে মার্ভেলাসের নাম আওড়াবে। কোন তুখোর মস্তিষ্কের সাংবাদিক তো তুড়ি বাজিয়ে ধরে ফেলবে। সাম্প্রতিক বিভিন্ন জেলা থেকে নিখোঁজ হওয়া মেয়েরা মার্ভেলাসের শিক্ষার্থী, কেউ অনলাইনের কেউ বা অফলাইনের। এসব কথা বিশ্রীভাবে রটার আগে তৎপর হতে হবে। ব্রিক চিন্তিত কণ্ঠে বলেন, এসব যা হচ্ছে ভালো হচ্ছে না। মার্ভেলাস থেকেই এত মেয়ে নিখোঁজ। হ্যাঁ, এটা কাকতালীয় হতে পারে, তাই বলে সাম্প্রতিক যারা নিখোঁজ হচ্ছে কেউ না কেউ মার্ভেলাসের ছাত্রী। মার্টিন দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আর নয়, আমাদের উচিত পুলিশের সাহায্য নেওয়া। পুলিশ পারবে আমাদের এসব থেকে রক্ষা করতে। গ্রেস সহমত পোষণ করে বলেন, একদম ঠিক বলেছ মার্টিন। পুলিশ তদন্তের জেরে আসার আগেই আমরা পুলিশের কাছে আমাদের সন্দেহের কথা জানাবো। সবাই সহমত পোষণ করলেও ডেরিক এই ব্যাপারে ছিল একদম চুপচাপ। তিনি চান না এখানে পুলিশ আসুক আর তদন্তে লেগে যাক। প্রচণ্ড বিরক্ত হয়ে মুখটা কুঁচকে ডেরিক বলেন, হাস্যকর। বড় বড় প্রতিষ্ঠান অন্যায় করেও অন্যায় ঢাকার জন্য লক্ষ লক্ষ টাকা অফার করে, আর আমরা সেধে সেধে বিপদ ঘাড়ে আনছি। আমি তোমাদের সাথে একমত নই। ডেরিকের কথা এলফ্রেড অবাক না হয়ে পারলেন না। এখানে বসে থাকা প্রত্যেকটা ব্যক্তি সৎ ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে, সেখানে ডেরিকের হাবভাব বড্ড স্বার্থপর। শুনো ডেরিক, আমি তোমার কথার সাথে একমত হলাম, কিন্তু একবার ভাবো, আমরা জেনে বুঝে অন্যায় সহ্য করতে পারবো না। সামনে আমাদের ছুটি, আমরা সবাই নিজ নিজ দেশে ফিরে যাব, তখন কিছুই করতে পারবো না। এখন সুযোগ আছে আসল অন্যায়কারীকে খুঁজে বের করা। মার্টিন ঐকমত্য হয়ে বলেন, ইয়েস, ইউ আর রাইট এলফ্রেড। এখানে আমরা একা নই। দারোয়ান, কেয়ারটেকার থেকে শুরু করে যারা যারা আমাদের সাথে কাজ করছে, মানে তরুণ তরুণী যারা আছে, তারাও এসবে জড়িয়ে থাকতে পারে। আমাদের উচিত পুলিশের সাথে যোগাযোগ করা। ডেরিক সবার কথায় নিজের মতামত জোরদারভাবে কাজে লাগাতে পারলেন না। সবাই যখন একজোট, তখন তিনি ভিন্ন থাকলে সন্দেহের তীর তার দিকেই আসবে। তাই তিনি স্মিত হেসে বলেন, ঠিক আছে, তবে তাই হোক। পুলিশকে জানাও। কালো মেঘে ছেয়ে গেছে সমস্ত আকাশ, বিকট শব্দে আকাশ ডাকছে, সেই সাথে ডাকছে মঞ্জুর পেট। পেটের ভেতর কেমন গুড়গুড় শব্দ হচ্ছে। ইতোমধ্যে তার কানেও এসে গেছে। মার্টিন স্যার আর এলফ্রেড স্যার মিলে পুলিশের কাছে গেছেন। মঞ্জু গেটের সামনে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। একটা সিগারেট ফুঁকলে শান্তি লাগত। পাশের জনকে দায়িত্ব দিয়ে মঞ্জু রাস্তার কোণা ধরে হাঁটতে লাগলেন। সিগারেট ধরিয়ে বেশ কিছুক্ষণ পাইচারি করলেন।
অবশেষে ফোন এলো সেই কাঙ্ক্ষিত ব্যক্তির। মঞ্জু এক মুহূর্ত দেরি না করে ফোন তুলল। হ্যালো স্যার। মঞ্জু, শুনেছ কিছু? জি স্যার, শুনছি। পুলিশের নাম কি মার্টিন স্যার তুলছেন? না, এবার সবাই একজোট হয়ে তুলেছে। ইতর তো মার্টিন স্যার ছিল। বেটা, কিছু হইলেই পুলিশ ডাকে। ওনার নাচনি দেখে বাকি স্যাররাও নাচ দেখাচ্ছে। এবার পুলিশ আনবে, সবাইকে জেরা করবে। কি যে হবে স্যার, আমার তো হাত পা কাঁপে, কোথা থেকে কি ফেঁসে যাই। ভয় পাবে না মঞ্জু, একদম ভয় পাবে না। এসব থেকে কয়েকদিন দূরে সরে যাও, কেউ যেন সন্দেহ করতে না পারে। জি স্যার। ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে আজ মার্ভেলাসে প্রবেশ করেছেন 3 জন পুলিশ সদস্য। যদিও তারা ইনভেস্টিগেশনের উদ্দেশ্যে এসেছিল, তবে তাদের কাজে খুব বেশি তৎপরায়ণতা দেখা গেল না। ব্যাপারটা কি তারা হাস্যকর ভাবে নিয়েছেন? অবশ্য নেওয়ার কথা না। সেধে সেধে কেউ নিজের ঘাড়ে অর্থাৎ নিজের প্রতিষ্ঠানে এত বড় দাগ লাগায়। মার্ভেলাসকে যুক্ত করা হচ্ছে মার্ডার কেসে কিংবা কিডন্যাপ কেসে। এসব সেন্সিটিভ বিষয়ে কারো অপরাধ থাকলেও লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইয়ে মালিকগণ ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। সেখানে মার্ভেলাসের মালিকগণ ইন্টারেস্টিং, একটু বেশি ইন্টারেস্টিং। চায়ের শেষ চুমুক দিয়ে ওসি সাহেব তাকালেন তাদের পানে। তিনি অনেকক্ষণ যাবৎ তাদের বুঝিয়ে যাচ্ছেন এসব থেকে তারা যেন পিছপা হয়, কিন্তু কেউ এক পা পিছু হাঁটতে রাজি নয়। তারা এটাই চান, এই কেসগুলোর সাথে মার্ভেলাসের এই কাকতালীয় মিলের সূত্রপাত উদ্ঘাটন। ডেরিক এতদিন সবাইকে বোঝালেও আজ তিনি নীরব দর্শক ছিলেন এবং টুকটাক তিনিও বললেন তাদের দেওয়া অভিযোগটা গুরুত্ব সহকারে নিতে। জনাব গ্রেস, আপনারা এই দেশে নাম করা প্রতিষ্ঠানের সাথে জড়িত। এসব যদি একবার সাংবাদিকরা রসিয়ে রসিয়ে ছাপিয়ে দেয় তাহলে কি হবে বুঝতে পারছেন। এতটা সৎ মনোভাব রাখবেন না আপনারা। এই দেশকে ইউরোপ আমেরিকা ভাববেন না যে এসব কেসের রহস্য খোলাসা হবে। আমি বলছি 2 দিন এসব নিয়ে নড়চড় হবে, জনগণ সব ভুলে যাবে, আর আমরাও কেসটা ফেলে অন্য কেসে মনোযোগ দেব। এটাই হচ্ছে আর এটাই হয়। এত ন্যায় নীতির কথা আজকাল ভালো লাগে না। ওসির মন্তব্য গায়ে জ্বলন ধরল মার্টিনের। অবশ্য এসব মিথ্যা নয়, সত্যি। ওসি সাহেবকে যদি এখন ঘুষ দেওয়া হয় তিনি নিশ্চয়ই এই কেসের আদি অন্ত খুঁজে বের করবে। ওসি সাহেব কি ইশারা ইঙ্গিতে ঘুষ চাইছেন? কিন্তু মার্টিন তো ঘুষ দেবে না। মার্টিন ভ্রু কুঁচকে তাচ্ছিল্য হেসে বলে, একজন পুলিশ হয়ে এসব বলছেন? এই দেশের জনগণ যাবে কোথায়? শুনুন স্যার, আপনাদের ভালোর জন্য বলছি, আমাকে খারাপ ভাববেন না। আমরা আপনাকে খারাপ ভাবছি না। আপনি আমাদের কেসটাকে গুরুত্ব সহকারে দেখুন প্লিজ। আমরা চাই না মার্ভেলাস থেকে আর কেউ নিখোঁজ হোক। ওসি সাহেব মাথা নাড়ালেন মনে মনে। অবশ্য তিনি হাসছিলেন। দেশে আজকাল এত বেকুব আছে, খাল কেটে কুমির আনে। ঘুম ঘুম চোখে মেঝেতে বসে আছে আন্দ্রিয়া। মাফিন তার কোলে বসে নাট মাফিনের সাথে একটু আধটু ঠোকাঠুকি করছে। কয়েকটা হ্যামস্টার এদিক সেদিকে ছোটাছুটি করছে। পাখিরাও আন্দ্রিয়ার মনোযোগ চাইছে, কিন্তু মেয়েটা ঝিমিয়ে পড়ছে। এডুইন আর চোখে লক্ষ্য করল আন্দ্রিয়ার হাবভাব। সেদিন রাতের পর আন্দ্রিয়া বেশি ঘুমাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। তার চোখ থেকে কিছুতেই ঘুম যাচ্ছে না। ঔষধের ডোজটা কি তবে বেশি হয়ে গেল? আগের বারের কাণ্ডে এডুইন প্রচণ্ড ভয় ছিল, তাই আন্দ্রিয়ার ঘুম যেন অতি সহজে না ভাঙে, তাই ওষুধের ডোজ একটু বেশি দিয়েছিল। এডুইন এগিয়ে এসে অতি যত্নে আন্দ্রিয়াকে কোলে তুলে নিল। মেয়েটা চমকে গিয়ে এডুইনের গলা জড়িয়ে ধরে। কুইন, শরীর খারাপ লাগছে? না না, আমার ঘুম পাচ্ছে এডুইন। তবে ঘুমাও, একটু আগেই তো ঘুম থেকে উঠলাম। এডুইন প্রত্যুত্তর করে না। হতাশার শ্বাস ছাড়ে আন্দ্রিয়াকে নিয়ে চলে যায় ছাদে। তার প্যালেসের ছাদে থাকা সুইমিংটায় কোল থেকে নামিয়ে দিল আন্দ্রিয়াকে। আন্দ্রিয়া সাঁতার জানে না, তবে অল্প জলে নিজেকে মানিয়ে নিতে পারছে। বেলা শেষের পথে সূর্যটা লাল কমলা মিশে কি সুন্দর রং ধারণ করেছে। আকাশটাও আজ পরিষ্কার। পাখিদের বাড়ি ফেরার তাড়া নেই, এই জঙ্গলেই তাদের বাড়ি।
পাখির কলরবে মুখরিত চারিপাশ, সেই সাথে কাকের কাকা শব্দে আন্দ্রিয়া অপলক তাকিয়ে রয় ঘন জঙ্গলের পানে। এডুইন গায়ের জামাটা খুলে টান টান শরীর নিয়ে চারিপাশে হাঁটে। আন্দ্রিয়ার ঘুম তাড়ানোর এর থেকে ভালো কৌশল তার জানা নেই। এডুইন, আপনি যখন একা ছিলেন আপনার কি ভয় করত না? এডুইনের আগে কোন ভয় ছিল না, তবে এখন এই অনিশ্চিত জীবনে ভয় যোগ হয়েছে। যেমন কিং তার রাজ্যে হারানোর ভয়ে মশগুল থাকে, আর এডুইন উইলসন তার কুইনকে হারানোর ভয়ে মশগুল। আপনার কাছে ভালোবাসা কি? আমার কাছে ভালোবাসা মানেই ভয়ঙ্কর অভিশাপ। আন্দ্রিয়া ভ্রু কুঁচকে ফেলল। সে হয়তো আশা করেছিল এডুইন কাব্যিক কোন উত্তর দেবে, কিংবা আন্দ্রিয়াকে জড়িয়ে ধরে ভালোবাসার বুলি আওড়াবে। তার ভাবনা চিন্তা সবটাই জলে মিশে হারিয়ে গেল। এডুইন ঝাঁপিয়ে নামল পুলে, ডুব সাঁতারে এগিয়ে এসে জড়িয়ে ধরল আন্দ্রিয়ার পেট। কয়েক সেকেন্ড ডুবে থেকে মুখ তুলে মুখোমুখি হলো দুজনে। আন্দ্রিয়ার ভেজা নেত্রপল্লব, ভেজা ঠোঁট সবকিছুই রোমাঞ্চিত করে এডুইনকে। বাম হাতের সাহায্যে আন্দ্রিয়ার গলা চেপে ধরল এডুইন। আন্দ্রিয়া অবশ্য ভয় পেল না, সে অভ্যস্ত এডুইনের এসব ছোঁয়াছুঁইতে। আন্দ্রিয়া, মেরি, মাই কুইন, তোমার অবুঝ চাহনি আমার দম আটকে দেয়। এতটা ভালো লাগে কেন তোমায়? কারণ আপনি ভালোবাসার চোখে তাকান। তুমি জানো আমি আমার অপছন্দের সব নিজ হাতে ধ্বংস করি। এই প্যালেসে সব আমার পছন্দের অপছন্দের লেশটুকু এখানে নেই। আমার পছন্দ অপছন্দ মুহূর্তে পাল্টে যায়। এডুইন আচমকা পানিতে থাবা দিল। আন্দ্রিয়া চমকে তাকাতে দেখতে পাল এডুইনের হাতে একটি সাপ। এই সাপটার নাম কি? আন্দ্রিয়া এডুইনের কাছে একই রকমের সাপ দেখেছিল। সবুজ রঙা চিকন সাপটার নাম লাউডগা। এটা গাছের ঢালেই ছিল, হঠাৎ পুলে আসল কি করে? এডুইনের ঠান্ডা মেজাজটা এতটা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেল তা এই মুহূর্তে আন্দ্রিয়া কল্পনা করতে পারেনি। সাপটাকে দুই হাতের সাহায্যে টেনে ছিঁড়ে ফেলল এডুইন। কি বিশ্রী ব্যাপার স্যাপার! আন্দ্রিয়ার ভয় কিছুটা পিছিয়ে যায়। ওটা ছিঁড়লেন কেন? প্রাইভেট টাইমে ডিস্টার্ব করা আমার মোটেও পছন্দ না। এডুইন, আপনার রাগটা কমিয়ে ফেলুন, কবে আবার রেগে মেগে আমাকেই মেরে ফেলেন। এডুইন কেমন করে যেন হাসল। স্বচ্ছ জলে গা ভাসিয়ে দুবার হাত তালি দিল এবং সুর টেনে শীষ বাজাতে গাছের ঢালে সকল পাখি উড়ে এসে বসল ছাদে। এরা যেন এডুইনের আদেশ পেয়ে ছুটে এসেছে। যখন পাখিরা ডানা ঝাপটে ছুটে আসছিল, এক মুহূর্তে ছোটখাটো তুফান বয়ে গেল। আন্দ্রিয়া চোখ মুখ খিচে তাকালো এডুইনের পানে। ওদের ডাকলেন কেন? এমনি, তোমার ভালো লাগেনি? আন্দ্রিয়া প্রত্যুত্তর করল না, সে শুধু তাকিয়ে দেখল এডুইনের এসব কার্যকলাপ। তার মনে হয় এডুইন মানুষ নাকি কোন দুষ্টু জিন? কোন স্বাভাবিক মানুষ কি এত এত পাখিকে বশ করা সম্ভব? এডুইন পুনরায় হাত তালি দিল। তার তালিতে সঙ্গে সঙ্গে পাখিরা উড়ে গেল। এবারেও বয়ে গেল আরেক তুফান। এডুইন পেছনে থেকে এসে আন্দ্রিয়াকে জড়িয়ে ধরল এবং ঘাড়ে থুতনি রেখে বলে, ফাইনালি আই ফাউন্ড মাই হ্যাপিনেস এন্ড ইটস ইউ। এডুইন আন্দ্রিয়ার হাতে হাত মেলায়, পরম যত্নে তার ললাটে চুমু খায়। এডুইন, একটা কথা বলবো। বলো কুইন। আমরা কি বাড়ি যাব না? আমার মনে হয় এখন চাচাদের সাথে দেখা করা উচিত। এডুইন কয়েক সেকেন্ড চুপ রইল। আন্দ্রিয়ার এসব প্রশ্ন তার আবেগের করা নাড়া দরজাটা মুহূর্তে ভেঙে দেয়। আন্দ্রিয়ার প্রশ্নে এড়িয়ে গেলেই বিপদ, তাই সে হাস্যোজ্জ্বল মুখে মিথ্যা সাজিয়ে বলে, তোমার পুরো পরিবার দেশের বাইরে। 3 দিন আগেই তারা দেশ ছেড়েছে। আমি খোঁজ নিয়ে এটুকুই জেনেছি। তারা কোথায় গেল? হয়তো তোমার কাজিনের কাছে। আন্দ্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফেরার কথা থাকলেও তবে আর তাদের বাড়ি ফেরা হচ্ছে না। এডুইন নিশ্চিন্তে শ্বাস ছাড়ল। আন্দ্রিয়াকে এই জঙ্গলের বাইর নেওয়ার কথা ভাবলেই তার সবটা এলোমেলো লাগে। ধীরে অন্ধকার নামে আন্দ্রিয়ার ভয়টাও বেড়ে যায়। তবে এডুইনের মাঝে কোন ভয় নেই। সে আন্দ্রিয়াকে কাছে টেনে আনে এবং দু ঠোঁটের মাঝে আয়ত্তে আনে আন্দ্রিয়ার ঠোঁট। আকাশের বুকে মস্ত বড় চাঁদটাও হয়তো তাদের কার্যকলাপে লজ্জায় পড়ছে।
বাইরে এই রাতে আন্দ্রিয়ার প্রচণ্ড ভয় করে, অনেকবার বলেছে এখন ঘরে ফেরা দরকার, কিন্তু এডুইন ঘাটতারামও দেখিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে, মাঝে মাঝে আন্দ্রিয়াকে নিয়েই ডুবে যাচ্ছে। এডুইন, আপনি কি চান? জানি না। ঘরে চলুন। না, আমার ভয় করছে। তা তো আমি মানব না। আমি চাই আন্দ্রিয়া মেরি শুধুমাত্র এডুইন উইলসনকে ভয় পাবে, আর কোন কিছুতেই নয়। এডুইন এগিয়ে এলো এবং আন্দ্রিয়ার ফ্রকের ফিতা টেনে খুলতে শুরু করল। আন্দ্রিয়া জানে এখন তার সাথে কি হতে চলছে। এডুইনের উন্মাদনা বাড়তে ধীরে ধীরে প্রতিটি স্পর্শে পাগল করে তুলবে তাকে। একটা রাত কিংবা একটা দিন যদি নিস্তার পেত। এডুইন উইলসন আন্দ্রিয়াকে কোন মতেই নিস্তার দিতে রাজি নয়। মার্টিন হসপিটালে ভর্তি, তার মাথা ফেটেছে, দুটো সেলাই লেগেছে। কে বা কারা তার গায়ে হাত তুলেছে সেই ব্যাপারে এখনো কেউ সুনিশ্চিত নয়। রাতে বাইরের কাজ সেরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত মাথা চেপে কোন মতে হসপিটাল পর্যন্ত এসে খবর দিলেন গ্রেস ব্রিক স্যারকে। তারা অল্প সময়ের মধ্যেই হসপিটালে এসে উপস্থিত হয়েছে। এত বছর এই দেশে থাকা সত্ত্বেও কখনো হামলা হয়নি মার্ভেলাসের কোন শিক্ষকের উপর, তাহলে আজ কেন হামলা হলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ল সকলে। ব্রিক স্যার চিন্তিত কণ্ঠে শুধায়, মার্টিন, তুমি শুরু থেকেই সচেতন ছিলে, পুলিশকে জানাতে চেয়েছিল, হয়তো সেই কারণেই উক্ত ব্যক্তি অর্থাৎ কালপিট তোমার উপর ক্ষেপে আছে। তাই তোমাকেই আঘাত করে সতর্ক করতে চাইছে। গ্রেস সহমত জানিয়ে বলেন, হয়তো আমাদের সবার উপরেই হামলা হবে, তবে একে একে। আচ্ছা, আমাদের ধারণা তবে সত্যি হতে চলেছে। এত নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের সাথে সত্যিই মার্ভেলাসের যোগসূত্র আছে। প্রচণ্ড অশান্তিতে মার্টিনের দম আটকে আসল, সেই সাথে দেখা যাচ্ছে চাপারা। নিজের প্রতি চিন্তাকে দূরে ঠেলে দিয়ে ক্রুদ্ধ গলায় বলে, আমি এই কেস থেকে কিছুতেই সরে দাঁড়াবো না। দেখতে চাই এর শেষ কোথায়। রাত 12টা পেরিয়ে 1টার কাঁটা ছুঁয়েছে। আন্দ্রিয়া বায়না ধরে বসে আছে, এক্ষুনি শহরে যাবে। অনেকদিন তো হলো এই জঙ্গলে, এবার একটু পরিবর্তন আসুক। এডুইন প্রথম পর্যায়ে আন্দ্রিয়াকে অনেক বোঝালো, কিন্তু আন্দ্রিয়া কিছুতেই মানছে না, বরং কেঁদে কেটে একাকার অবস্থা। বাধ্য হয়ে এডুইন রাজি হলো আন্দ্রিয়াকে বাইরে নেওয়ার। আন্দ্রিয়া লাফাতে লাফাতে রেডি হলো। এডুইনের শখের অডি গাড়িটা ছুটছে নিরিবিলি রাস্তায়, চলছে রোমান্টিক গান। আন্দ্রিয়া গানের তালে তালে সুর মিলিয়ে গাইছে। এডুইনের চিন্তারা পাশ কাটিয়ে মুহূর্তে আন্দ্রিয়ার খুশিতে সামিল হলো। রাতটা যেমন চিন্তাপূর্ণ তেমনি আনন্দদায়ক। এডুইন গলা ছেড়ে আন্দ্রিয়ার সাথে সুর মেলাল। ঘন জঙ্গলের এলাকা ছেড়ে তারা ইতোমধ্যে শহরে এসে পৌঁছে গেছে। মধ্যরাতে শহরের ব্যস্ততা কমেছে, সেই জন্য নিশ্চিন্ত হলো এডুইন, এখন অন্তত কেউ তাদের দেখবে না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এডুইন নেমে এলো। একটি ছোট্ট দোকান থেকে নিয়ে এলো কোল্ড কফি। আন্দ্রিয়া খুশিতে গদগদ হয়ে বলে, এডুইন, আমরা লং ড্রাইভে যাব। ঠিক আছে, এখন একটু বাইরে বসি। এডুইন অনুমতি দেওয়ার আগেই আন্দ্রিয়া গাড়ির ডেকিতে উঠে বসল। বাইরের শীতল বাতাস এই শহরের নিস্তব্ধতার মাঝে আন্দ্রিয়ার খুশির শেষ নেই। জানেন এডুইন, সামনে একটু গেলেই মার্ভেলাস পড়বে, আমরা কিন্তু ওখানে দাঁড়াবো। এত রাতে ওখানে কেউ থাকবে না? কে থাকবে? আমি আমার আঙ্কেলের সাথে এসেছিলাম, তাই পথটা মনে আছে। ও, এডুইন পুনরায় চিন্তায় হাসফাস করছে। এডুইনের এত চিন্তা কিসের? আন্দ্রিয়াকে জুড়ে তার জীবনের রহস্য কি? অনেকটা সময় তারা বকবক করেই কাটিয়ে দিল। আন্দ্রিয়া গাড়ি থেকে নেমে এডুইনের সাথে কথা বলছিল। বিপরীত পাশে হেঁটে আসা দুজন পথচারী আচমকা আন্দ্রিয়ার পানে তাকিয়ে থমকে যায়। প্রথমে তারা অবিশ্বাস্য চোখে তাকালেও পরবর্তীতে শিউর হলেন এই মেয়েটি মৃত আন্দ্রিয়া মেরি। সেই দুজন পথচারী আর কেউ নয়, তারা হলেন গ্রেস আর ব্রিক।
দুজনে নিশ্চিত হওয়ার জন্য আন্দ্রিয়াকে ডেকে উঠল। আন্দ্রিয়াও চমকে তাকাতে এডুইন দ্রুত তার মুখ আড়াল করে আন্দ্রিয়ার মুখ চেপে ধরে ঠেলে গাড়িতে বসিয়ে দিল এবং অতিদ্রুত গাড়ি চালিয়ে প্রস্থান করল। পুরো ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটল যে ব্রিক, গ্রেস দুজনেই স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ়। গ্রেস মেয়েটা আন্দ্রিয়া ছিল। হ্যাঁ, আমিও সুনিশ্চিত সে আন্দ্রিয়া। তবে পাশের ছেলেটাকে? আন্দ্রিয়া বেঁচে আছে এই খবরটা তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ল চারিদিকে। সবার মাঝেই এই রাতে শুরু হলো চাপা আতঙ্ক। রাত পেরিয়ে সকাল হলো এবং আন্দ্রিয়ার মৃত্যুর কেস পুনরায় তাজা হলো। পুলিশের লোক কিছুতেই মানতে চাইছেন না আন্দ্রিয়া জীবিত, কিন্তু এই কেসটায় তাদের গরমিল আছে ভেবে আবার তৎপর হলেন। আন্দ্রিয়ার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার মাঝেই ছড়িয়ে পড়ল আন্দ্রিয়া জীবিত আছে এই সংবাদ। আন্দ্রিয়ার চাচা ভয় রাগে থরথর করে কাঁপছেন। তিনি কিছুতেই মানতে চাইছেন না আন্দ্রিয়া জীবিত আছে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তিনি চটজলদি ফোন করলেন কানাডার গ্যাংস্টার জোয়াকিমকে। লায়ার! এত লক্ষ লক্ষ টাকা এই জন্য দিয়েছিলাম। মিস্টার জোয়াকিম, আপনি আপনার ওয়াদা রাখলেন না। জোয়াকিম হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ল। উক্ত ব্যক্তি ঠিক কি বোঝাতে চাইছে? জোয়াকিমের কপাল জুড়ে চিন্তার ভাঁজ পড়ল। তবে কি তিনি জেনে গেছেন আন্দ্রিয়া এখনো জীবিত? জোয়াকিম ঠান্ডা মাথায় বলেন, আপনি কি বলতে চাইছেন? আন্দ্রিয়া মেরি বেঁচে আছে? বেঁচে নেই। মিথ্যা বলবেন না জোয়াকিম, আপনি খোঁজ নিন। আন্দ্রিয়া মেরি বেঁচে আছে। আপনি আমার সাথে বেইমানি করতে পারেন না। আমি আপনাকে সময় দিলাম। আন্দ্রিয়ার লাশ আমার পায়ের সামনে চাই, যে করেই হোক। জোয়াকিম রেগে মেগে সামনে যা পেল তাই ছুঁড়ে ফেলল। তার শরীর কাঁপছে। গ্যাংস্টার জীবনে সে তার একটা কথাও খেলাপ করেনি। একমাত্র এডুইনের জন্য সে তার কথার খেলাপ করেছে, আন্দ্রিয়াকে জীবিত রেখেছে। জোয়াকিম রেগে মেগে ফোন করল এডুইনকে। অথচ প্যালেসে বসে চিন্তায় কাঁপতে কাঁপতে শ্বাস আটকে আসছে এডুইনের। জোয়াকিমের কানে একবার এই সংবাদ গেলে যা হবার তা হয়েই যাবে। না চাইতেও জোয়াকিমের ফোন রিসিভ করল এডুইন। হ্যালো এডুইন, আমি তোমাকে বিশ্বাস করি বলেই আন্দ্রিয়াকে জীবিত রাখার অনুমতি দিয়েছি। তবে আর নয়, তুমি আমার কাজকারবারে বদনাম করে দিচ্ছ। আন্দ্রিয়াকে যত দ্রুত সম্ভব তারা চিহ্ন করো। আমি পারবো না। পারবে না। জোয়াকিম অট্টহাসিতে হাসলেন। এডুইন মুহূর্তে রেগে গেল, কিন্তু এই রাগের কোন দাম নেই জোয়াকিমের কাছে। এডুইন, আমাদের মাঝে কি ডিল ছিল তোমার কি মনে নেই? আন্দ্রিয়া প্রকাশ্যে এলেই তুমি তাকে তারা চিহ্ন করবে। সময় এখন এসে গেছে। কিল হিম এডুইন উইলসন, কিলহার। ওয়াদা ভঙ্গ করলেও লাভ হবে না। আন্দ্রিয়াকে আমি চাইলে এক্ষুনি হত্যা করতে পারি। তবে এর পরিণাম ভয়াবহ হবে। দেখা যাবে তুমিও ফিনিশ। এডুইন জানে আর কিছুই করার নেই। নিজের অস্তিত্ব বাঁচাতে হলে আবেগ বিসর্জন দিতেই হবে। আর এডুইন জানে কিভাবে আবেগ বিসর্জন দিতে হয়। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে জোয়াকিম, তবে তাই হবে। আন্দ্রিয়া জীবিত আছে এই খবরটা যেমন সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, তেমনি পাপেটের মনে ছড়িয়ে দিয়েছে খুশির আনন্দ। অতি খুশিতে পাপেট অনেকটা সময় যাবৎ ছোট্ট শিশুর ন্যায় কাঁদছে। অবশেষে আন্দ্রিয়া মেরি তবে তার পাতালপুরীতে আসবে। পাপেটের পাতালপুরীতে বন্দি থাকা মার্ভেলাসের নিখোঁজ শিক্ষার্থী শ্রাবন্তী অবাক হয়ে দেখছে পাপেটের অদ্ভুত কর্মকাণ্ড। তার হাত মুখ বাঁধা একটি চেয়ারের সাথে ভয় মেয়েটার দম খিচে আসছে। পাপেট হাসতে হাসতে চোখের জল মুছে বলে, আন্দ্রিয়া মেরি, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তুমি প্রকাশ্যে এসে আমার যে কতটা সুযোগ করে দিলে তার হিসাব নেই। আড়ালে লুকিয়ে থেকে লাভ কি? প্রকাশ্যে এসে এবার জেনে যাও পাপেটের পাতাল রাজত্বের কথা। কুকু শব্দে জঙ্গলে ডাকছে এক নাম না জানা পাখি। সেই পাখিটার আওয়াজটা কেমন গা ছমছমে। আন্দ্রিয়া বেকনিতে বসে পাখিটাকে খুঁজছিল। আজ তার কেমন কেমন যেন লাগছে।
এডুইনের আচার আচরণ তার কাছে বড্ড অদ্ভুত ঠেকেছে, তার কথাবার্তা চাল চলনে ধরা দিচ্ছে ভয়ঙ্কর ভাব। এই যে একটু আগে এডুইন আন্দ্রিয়াকে বলল, তোমার কান কেটে ফেললে কি তুমি খুব কষ্ট পাবে, এটা কেমন কথা? এডুইন কখনো এভাবে কথা বলেনি, তবে আজ কেন? আন্দ্রিয়া যখন চিন্তায় আচ্ছন্ন তখনই আগমন ঘটল এডুইনের, তার হাতে অ্যারাবিয়ান সেই স্পেশাল ছুরিটা। বিশেষ কোন দরকার ছাড়া এই ছুরিটা এডুইন হাতে তুলে না। কস্তুরীর ঘ্রাণ নাকে ঠেকতে আন্দ্রিয়া পেছনে ঘুরে তাকালো, এডুইন এসেছে। তার আকর্ষণীয় চকচকে বাদামি চোখ জোড়া আন্দ্রিয়ার পানেই তাকিয়ে। এলোমেলো বাদামি চুলগুলোতে হাত বুলিয়ে দিল আন্দ্রিয়া। এডুইন, আপনাকে এমন লাগছে কেন? কারণ এই প্যালেসের কিং কুইনকে হারাতে চলেছে। মানে, সরি কুইন, তোমার মৃত্যু তুমি ডেকেছ, আমি নই। এডুইন আচমকা আন্দ্রিয়ার গলায় ছুরিটা চেপে ধরল। এত ধারালো ছুরির একটু চাপেই আন্দ্রিয়ার গলার চামড়া ভেদ করে ঝরছে টকটকে লাল রক্ত। এডুইন তার দয়া মায়াহীন কর্মকাণ্ডের সর্বোচ্চটা এবার দেখিয়েই দিল আন্দ্রিয়াকে। এক পোচে আন্দ্রিয়ার গলা থেকে বেরিয়ে এলো করুণ আর্তনাদ। আন্দ্রিয়ার কল্পনার জগৎ আর বাস্তব জগৎটা এক রইল না। হয়তো যবনিকাপাত হলো আন্দ্রিয়া মেরির ভালোবাসায় মোড়ানো জীবনের। সত্যিই কি তাই? এডুইনের ভালোবাসা কি এতটাই ঠুনকো হয়ে ধরা দিল, নাকি আন্দ্রিয়া মেরি জড়িয়ে যাচ্ছে নতুন সূচনায়? প্রথম খণ্ডের সমাপ্তি। দ্বিতীয় খণ্ড আসছে।